আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আমাদের অলরেডি গুণগত রসায়ন শেষ, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন শেষ, রাসায়নিক পরিবর্তন শেষ, এন্ড এখন হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন। আচ্ছা, আমি সবসময় এই অধ্যায়টা সবার পরে পড়াই, বাট এবার কেন জানি হচ্ছে সিরিয়ালি আগাচ্ছি, আমি জানি না আমারে কি ধরছে, কোন শয়তানে ধরছে। কারণ আমি নর্মালি সিরিয়ালি আগাই না, আমি দরকারি চ্যাপ্টার গুলো আগে পড়াই, তারপর হচ্ছে সবার পরে আমি কর্মমুখী রসায়ন, যেমন আপনার কি বলে এটাকে, এই ফার্স্ট 2022-এর যে ওয়ান শট, ওইটাতেও কর্মমুখী রসায়ন সবার লাস্টে পড়াইছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমাদের 23-এও কর্মমুখী রসায়ন সবার পরে পড়াইছি। ওকে, আর এখন হচ্ছে গিয়ে আমরা কি কর্মমুখী রসায়ন আগে পড়াচ্ছি। মানে বুঝার বিষয় আছে এখানে, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুঝছেন? আপনারা যতই হেলাফেলা করেন, চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ভুলবশত কেউ যদি আমারে বলেন ভাইয়া এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করো, পিটাবো ধরে। সিকিউ অ্যান্সার করার জন্য কি এত কষ্ট করে বাকি চ্যাপ্টার গুলো পড়াইছি? হেই, আপনি এই চ্যাপ্টার দিয়ে এমসিকিউ অ্যান্সার করবেন, ভাই সিকিউ ক্লাস কি নিবেন না? হ্যাঁ, সিকিউ ক্লাস নিব না বলি নাই, বাট বিবেক রাখেন ভাই, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি কেন নিচ্ছি? যাতে করে ওই চ্যাপ্টার গুলো থেকে সিকিউ অ্যান্সার করেন। হ্যাঁ, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট জানেন? অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। মেডিকেলে এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসে, একটা বা দুইটা প্রশ্ন দিবেই। ডিউতে একটা প্রশ্ন দিবেই, ডিউতে একটাই দেয়, একটার বেশি দেয় না, হইলে দেয়, নাইলে দেয়ই না। মেডিকেলে একটা বা দুইটা প্রশ্ন দিবে। বুয়েট রিটেনে 10 নাম্বার দেয়, এখান থেকে 10 নাম্বার। কয় নাম্বার দেয়? 10 নাম্বার। মানে একটা প্রশ্ন 10 নাম্বার, একটা প্রশ্ন 10 নাম্বার। বুঝছেন? মানে পড়াশোনা আছে, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বাট মজার বিষয় হচ্ছে, এই চ্যাপ্টারের মেজর যে জিস্টের জায়গাটা, সাসপেনশন কোয়াগুলেশন, ওই জিনিসটা আপনাদের শর্ট সিলেবাসে নাই। তবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেলে সাসপেনশন কোয়াগুলেশন পড়ে তারপরে যাইতে হবে। মেডিকেলে প্রিপারেশন নিতে গেলে সাসপেনশন কোয়াগুলেশন পড়ে তারপরে যাইতে হবে। দুধ কি সাসপেনশন না কোয়াগুলেশন, ইমালশন, এই জিনিসগুলো মেডিকেলে সব সময় আসে, তারপরে হচ্ছে গিয়ে বুয়েটে আসে। সো আপনাকে এই জিনিসগুলো পড়ে তারপরে যাইতে হবে, বুঝছেন? তো আমাদের ওইটা প্রেশার নাই, অ্যাডমিশনের সময় এক্সট্রা পার্ট গুলো দেখবো। শর্ট সিলেবাসের ভিতরে যেই পার্ট গুলো আছে বা পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় একবার হইলেও আসছে, সেগুলো আমি সব পড়াই দিব এই চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারে আপনার প্রশ্ন কম, বাট আমার পড়াইতে হবে। আমি তো আসছি পড়াইতে ভাই, বুঝছেন না? আমি তো মহারিভিশন কেন, মহারিভিশন আপনারা পড়াইতে আসছি। আপনি সারা বছর পড়েন নাই, আপনারা পড়াইতে আসছি, তাই তো? এটাই তো মহারিভিশন। আসেন বিসমিল্লাহ বলে শুরু করি। ক্লাসগুলো কই পাবেন? ক্লাসগুলো পাবেন আপনাদের প্রিয় চ্যানেল হাসান এনাম ইউটিউব চ্যানেলে। অবশ্যই কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, ফ্রেন্ডদের সাথে ক্লাসগুলো শেয়ার করতে হবে, কোনো কপিরাইট নেই। আর আমাদের যে ফেসবুক গ্রুপ, এনাম কেমিস্ট্রি একাডেমি, এটাতে আপনারা থাকবেন, জয়েন রাখবেন, নিজেকে ফলো করবেন, আমাদের পেইড কোর্স গুলো সম্পর্কে জানতে, আমাদের ফ্রি প্রোগ্রাম গুলো সম্পর্কে জানতে, আমাদের চলাফেরা সম্পর্কে জানতে। ওকে ওকে, বিসমিল্লাহ। ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 2 মানে কি? আপনার অ্যাডমিশনের একমাত্র ভরসার নাম কেমিস্ট্রিতে। হ্যাঁ, কেমিস্ট্রির অ্যাডমিশন, কেমিস্ট্রির ভরসার নাম। ক্লিয়ার বাবা? মানে আপনি কি করবেন? এই যে এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, কেন নিচ্ছেন? 190+ পাওয়ার জন্য। ভাই 180+ বাচ্চারা পায়, এত কষ্ট করে পড়াচ্ছে 190+ পাওয়ার জন্য। হুবহু সব কমন আসবে, গ্যারান্টি দিচ্ছি। হুবহু সব কমন আসবে, অভিজ্ঞতা আছে রে ভাই, এত বছর ধরে পড়াচ্ছি। তো 8টা ব্যাচ পড়াইছে, 18, 19, 20, 21, 22, 23, এই যে 24 নাম্বার, 7টা ব্যাচ, সরি 25 তো পড়াচ্ছি। 25 হয়তো একাডেমিক পড়াচ্ছি, মানে 24 তো আপনাদের শেষ, 25 তো পড়াচ্ছি একাডেমিক, তাই না? মানে 8টা ব্যাচ পড়াচ্ছি। সো অভিজ্ঞতা ভরপুর, 8 বছরের অভিজ্ঞতা ভরপুর। যেটা বলতেছি, মেডিকেল এবং ভার্সিটির জন্য আমরা ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 2 ওপেন করছি। আপনারা এইচএসসি পরীক্ষা মানে যখনই মহারিভিশন শেষ হবে, সাথে সাথে এটাতে ভর্তি হয়ে যাবেন। কত টাকা? কত টাকা? বেশি না রে ভাই, 1550 টাকা। আপনাদের ফ্যামিলি নিয়ে যখন কাচ্চি খাইতে যাবেন, এর চেয়ে বেশি বিল উঠবে। 1550 টাকা দিবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ঢাকা ভার্সিটি মেডিকেল, ডেন্টাল,
গুচ্ছ, চট্টগ্রাম ভার্সিটি, জাহাঙ্গীরনগর, আর হচ্ছে গিয়ে রাজশাহী ভার্সিটি। যত জায়গায় পরীক্ষা দিতে যাবেন ইনশাআল্লাহ 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 কেমিস্ট্রি সবার আগে দাগাবেন, কারেক্ট ভাবে দাগাবেন, 98% সাথে সাথে দাগাই ফেলতে পারবেন, প্রমিস করতেছি। প্রশ্ন এবার যেইখান থেকে মন চাই দেখ, যা আসবে সব বোর্ডের ভিতর থেকে আসবে। আমি ওইরকম ভাবেই প্র্যাকটিস করাই। প্র্যাকটিস কিন্তু আলাদা করাই, অ্যাডমিশনের ক্লাস কিন্তু আলাদা, অন্য লেভেলের। কেন? থিওরি সেম, এক্সট্রা থিওরি থাকবে, সাথে প্র্যাকটিস থাকবে। প্র্যাকটিস কি? প্র্যাকটিস প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস আমি নিজে করাই দিই। আর কি লাগে আপনার জীবনে? এই আপনার জীবনে আর কিছু লাগে? একটা টপিক পড়ায় ওই টপিক থেকে যা আসছে জীবনে, যত জীবনে যা আসছে আর যা যা আসতে পারে সব পড়াই দিই। তো যারা টান দিয়ে শেষ করলাম পড়াইতে হবে এই জন্য। ঠিক আছে, তো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই জায়গায় ভর্তি হয়ে যাওয়া আর এক্সাম দেওয়া। 100 টাকায় 10টা এক্সাম। 100 টাকায় কয়টা এক্সাম? এই বেটা, 100 টাকায় কয়টা এক্সাম? 10টা এক্সাম। এই 10টা এক্সাম হওয়া, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে এক্সাম। এই যে রাসায়নিক পরিবর্তনের এক্সাম আজকে রাত 10টার দিকে, রাত 10টার দিকে হচ্ছে রাসায়নিক পরিবর্তনের এক্সাম। রাসায়নিক পরিবর্তনের ক্লাস দেওয়া হয়েছে না গতকাল ইউটিউবে? এটার উপর আজকে এক্সাম হচ্ছে। এক্সাম কারা দিতে পারবে? যারা এই 100 টাকা দিছে। 100 টাকা দিবেন কেমনে? এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, এই যে নগদ নাম্বার দেওয়া আছে, কি করবেন? সেন্ড মানি করবেন, কইরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ কইরা তারপরে তারাই আপনার প্রাইভেট গ্রুপের লিংক দিয়ে দিবে, এন্ড ওইখানে গেলেই আপনি 10টা এক্সাম দিতে পারবেন। 10টা এক্সাম একবারে দিতে পারবেন না, মানে এই যে ক্লাস যেগুলা আপলোড হয় তারপরের দিন সেটা এক্সাম। এখন কি আপনি গ্রুপে ঢুকলে কি পরিবেশ রসায়নের এক্সাম দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আমি পরিবেশ রসায়ন এখনো পড়াই নাই, আমি পড়ানোর পরে এক্সাম। আপনি হইতে পারে অন্যজনের কাছে পড়ে আসছেন, বাট না, আমি পড়াবো, এরপরে আমি ওই এক্সামটা নিব। তো আপনি 100 টাকা দিবেন, 10টা এক্সাম দিবেন। ঠিক আছে বাবা, ওকে, বিসমিল্লাহ। গত বছর 26টা প্রশ্ন আসছে। এইচএসসি 22-এ কয়টা প্রশ্ন আসছে বলুন তো? 26টা। আর এবার কয়টা প্রশ্ন আসছে? 31টা। দেখা যায়? না দেখা গেলে একটু গণেন। 4 আর 1-এ 5, 5 2-এ 7, 7 5 12, 12 4-এ 16, 16 3 19, 19 3-এ 22, 22 3 25, 25 4-এ 29, 29 2-এ কত? 31টা। ওকে, কয়টা? 31টা প্রশ্ন। তার মানে এমসিকিউ কয়টা আসছে এই বছর? 31টা। আমরা কি 31টা করব? না, আমরা আরো বেশি করব, 22-এরও প্রশ্ন করব। আগে পড়তে হবে। কি পড়া আছে? পড়তে হইব তোরে ভাই, পড়া আছে। বিসমিল্লাহ কইরা শুরু করেন। হ্যাঁ, শুরু করেন পড়া। খাদ্য নিরাপত্তা। দেখা যায়? দেখা যায়। খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? 3টা। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। এই যে দেখেন, আপনি সারা বছর এই চ্যাপ্টার পড়েন না আমি জানি, আর আপনি কিছুই পড়েন নাই সারা বছর। মহারিভিশন আসছেন পড়ার জন্য, পড়েনি। এগুলা কোনো রকেট সায়েন্স না। একবার করে রিডিং পড়েন, আমার সাথে সাথে রিডিং পড়েন আর নোট করবেন। রিডিং পড়বেন, নোট করবেন, রিডিং পড়বেন, নোট করবেন। বেশি কিছু লেখি নেই এখানে, যা লিখছি তাই পড়বেন। খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? 3টা। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের সঠিক ব্যবহার। এগুলো সমাজ বিজ্ঞানের, ওই যে ছোটবেলায় বাংলাদেশ বিশ্ব পরিচিতি পড়তেন না, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ওইটাই। খাদ্যের নিরাপত্তা কয়টা? 3টা। পর্যাপ্ত খাদ্য পাইতে হইব, ওই খাওনটা খাওয়ার সামর্থ্য থাকতে হবে। আর খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্যের সঠিক ব্যবহার, কোন টাইমে কোন খাবার খাইতে হবে। আমার মতো বেশি খাইলে তো বুড়ি হয়ে যাবো, কথা বুঝেন নাই? মানে আমি খাদ্যের সঠিক ব্যবহারটা কিন্তু করি না। যাই হোক, খাদ্য নিরাপত্তার নিয়ামক সমূহ, মানে এই খাদ্য নিরাপত্তার 5টা নির্দেশনা আছে। কে কর্তৃক? হু কর্তৃক। হু মানে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ছোটবেলায় পড়তাম বিজিএস এর ভিতরে। দেখেন, দূষণমুক্ত খাদ্য, কাঁচা ও রান্না খাদ্য পৃথক করা, মানে কাঁচা খাবার আর রান্না করা খাবার আলাদা রাখবেন। যথাযথ রান্নাটা ঠিক মতো হতে হবে। খাদ্য সংরক্ষণ যথাযথভাবে হচ্ছে কিনা, আজকের খাবার আপনি 5 দিন পরে খাচ্ছেন কিনা, যদি 5 দিন পরে খান খাবারটা কিভাবে সংরক্ষিত হচ্ছে। আর নিরাপদ পানি। এইটা হচ্ছে কি আমার কি, এইটা হচ্ছে আমার পাঁচটা হচ্ছে গিয়ে কি আমার হুয়ের নির্দেশনা। 5টা নির্দেশনা পড়লে হবে, প্রশ্ন সলভ করতে হবে না। আরে ভাই আমি আছি না, আপনার টেনশন কি? দেখেন তো এবার কি আসছে? এই প্রশ্ন আসে নাই। কোন জায়গায় আসছে? বরিশাল বোর্ডে আসছে, 22-এ আসছে। তার মানে কি আমি পড়াবো না? পড়াবো তো। আরে 22-এর প্রশ্নও রাখছি বেটা, তোর সলভ করতে হবে। খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি? একটু সুন্দর করে পড়েন, পড়লেই বুঝবেন। খাদ্য সংরক্ষণ ছিল আমাদের হুয়ের 5টা নির্দেশনার ভিতরে। কি ছিল? খাদ্য সংরক্ষণ। তার মানে এটা 22-এর প্রশ্ন, এটা কিন্তু এইবারের প্রশ্ন না। আমি রাখছি, কেন রাখছি? আপনাকে সলভ করাবো বলে। আসেন, খাদ্য নষ্ট হয় 3টা কারণে। খাদ্য নষ্ট হয় কয়টা কারণে? 3টা কারণে।
আপনি নষ্ট হন কয়টা কারণে? অসংখ্য কারণে। নারী নেশা, মাদকের নেশা, অনেক নেশাতে আপনি নষ্ট হন, ফোনের নেশা। আপনিও নষ্ট হন তিনটা কারণে। হইলে মোবাইলের নেশা, মানে গেম টেম এগুলোর নেশা, নাইলে মাদকের নেশা, আর নাইলে নারী নেশা। এই তিনটাতে আপনি নষ্ট হন, শিওর থাকেন। খাদ্য নষ্ট হয় তিনটা কারণে, খাদ্য আপনার মতো আর কি নষ্ট হয় তিনটা কারণে। জীবাণু, জীবাণু মানে কি? ব্যাকটেরিয়া, ইস্ট, মল্ট, এগুলা দ্বারা যদি খাবার পচে যায় তাহলে মানে জীবাণু দ্বারা খাবার নষ্ট হয়। আচ্ছা, এনজাইম বা উৎসেচকের প্রভাবে অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেন কই থাকে? এই যে বায়ুমণ্ডলে থাকে। খাদ্যবস্তুর জারণ বা বিজারণ হয়, জারণ বা বিজারণ হয়। আর ধাতব আয়নের প্রভাবে তৈল ও চর্বি যুক্ত খাদ্যবস্তুতে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখানে একটু কথা আছে, বুঝার বিষয় আছে, একটু বুঝার বিষয় আছে, অল্প বেশি না। দেখেন, খেয়াল করে দেখেন, এই তিনটা হচ্ছে গিয়ে রোগ, মানে এই তিনটা হচ্ছে সমস্যা। সমস্যার কি থাকবে? সমাধান থাকবে। মানে খাবার নষ্ট হয় তিনটা কারণে: জীবাণু, জীবাণুর প্রভাবে, বায়ুমণ্ডলের অক্সিজেনের জারণের প্রভাবে, আর এটার ভিতরে যদি কোনো ট্রেস এলিমেন্ট যুক্ত হয়। ট্রেস এলিমেন্ট মানে কি? ধাতব আয়ন দিছে না, এখানে একটু লিখে রাখেন ট্রেস এলিমেন্ট। প্রশ্ন সলভ করতে লাগবে 2 মিনিট ভাই এই চ্যাপ্টারের। ট্রেস এলিমেন্ট মানে কি? আমার যে অবস্থান্ত ধাতু আছে না, ফেরাস, ফেরিক, কোবাল্ট, ওকে, কপার, তো এই যে এইগুলা যদি খাবারের সাথে মিশে যায়, খাবারের কালার চেঞ্জ হয়ে যায়। খাবারের কি হয়ে যায়? কালার চেঞ্জ হয়ে যায়। তো এগুলা কি? এগুলো হচ্ছে অবস্থান্ত ধাতু। অবস্থান্ত ধাতুরা রঙিন যৌগ তৈরি করে, রাইট? তো ওরা কি করে? ওরা এই যে খাবারের সাথে বিক্রিয়া করে, এই যে তেল চর্বি থাকে এদের সাথে বিক্রিয়া করে জারণ বিজারণ করে খাবারের কালারটা চেঞ্জ করে দেয়। তার মানে দেখেন, খাবার যে তিনটা সমস্যার কারণে নষ্ট হয়, এই তিনটা সমস্যার জন্য আমার 3 ধরনের প্রিজারভেটিভ লাগবে, রাইট? এই তিনটা সমস্যার জন্য আমার 3 ধরনের প্রিজারভেটিভ লাগবে। ইয়েস, এখনই পড়ে ফেলেন, এখনই পড়ে ফেলেন। সেটা হচ্ছে জীবাণু, জীবাণুর জন্য অ্যান্টি জীবাণু লাগবে। অ্যান্টি জীবাণু মানে এটাকে আমরা বলি অ্যান্টি মাইক্রোবায়েল, একটু পরে পড়াবো। এই যে জারণ হচ্ছে, জারণটার অ্যান্টি লাগবে। যেমন আমরা গ্যাস্ট্রিকের জন্য কি খাই? অ্যান্টাসিড খাই, মানে আমার ভিতরে অ্যাসিড বাইরে গেছে, আমি অ্যান্টাসিড খাচ্ছি, ক্ষারক খাচ্ছি, তাই না? তার মানে এখানে জারণ হচ্ছে আপনার কি, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ। তো এখানে জারণ হচ্ছে আমার অ্যান্টি জারণ লাগবে, মানে অ্যান্টি অক্সিডেন্ট লাগবে। এখানে ট্রেস এলিমেন্ট লাগতেছে, ট্রেস এলিমেন্টকে আমার আটকাইতে হবে। কেমনে আটকাই? চিলেট ফর্ম করে, চিলেট ফর্ম করে। তো এটাকে আমরা বলি চিলেটিং এজেন্ট, বাংলায় বলে কিলেটিং এজেন্ট। চিলেট বা কিলেটিং এজেন্ট কি, ওইগুলো একটু পরে আলোচনা করব, সমস্যা নেই। তাহলে চিলেট বা কিলেটিং এজেন্ট একটু পরে আমরা দেখাবো, সমস্যা নেই, জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখি। ওকে, বিসমিল্লাহ। সুন্দর মতো দেখেন, এটাও কিন্তু এই বছর আসে নাই, এটাও কিন্তু এই বছর আসে নাই, বাট পড়াইতে হবে। আপনার জন্য প্রশ্ন রেডি রাখছি। তাহলে খাদ্য পচনের কারণ কি? খাদ্যের জারণ। অ্যান্টি অক্সিডেন্টের অভাব, ওই যে অক্সিডেশন ঘটে, জারণ ঘটে। অ্যান্টি অক্সিডেন্ট যদি থাকতো তাইলে কি আর খাদ্যটা পচতে পারতো? পারতো না। তার মানে অ্যান্টি অক্সিডেন্টের অভাব। সোডিয়াম বেনজোয়েট কি? সোডিয়াম বেনজোয়েট একটা প্রিজারভেটিভ। সোডিয়াম বেনজোয়েট কি? একটা প্রিজারভেটিভ। তার মানে প্রিজারভেটিভের ফলে তো আর খাদ্য পচবে না, খাদ্য সংরক্ষিত থাকবে, ভালো থাকবে। তার মানে অ্যান্সার হচ্ছে 2 আর 3। ক্লিয়ার বাবা? ওকে, বিসমিল্লাহ। অণুজীব বৃদ্ধির জন্য প্রয়োজন কোনটা? অণুজীব বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে জলীয় পরিবেশ। জলীয় পরিবেশ, এটা একদম বেসিক টার্ম। এই যে খুব ভালো করে দেখেন, এখানে সার লেখা আছে। কি লেখা আছে? সার লেখা আছে। মানে দেখেন, এই যে খাদ্যের ফলন বাড়াইতে হবে, খাদ্য খাইতে গেলে তো খাদ্যর প্রাপ্তি লাগবে। খাদ্যর প্রাপ্তি লাগলে খাদ্য কোন জায়গা থেকে তৈরি হয়? মাটি থেকে তৈরি হয়। মাটির ভিতরে সার দিতে হবে। কোন সার দিতে হবে? যেটা ভালো, ওই সার দিতে হবে। এইগুলো আপনি পড়ছেন গত ক্লাসেও। নাইট্রোজেন যুক্ত সার, ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি? অ্যামোনিয়াম কার্বামেট, NH2 CONH2, এটাকে আমরা বলি হচ্ছে ইউরিয়া। কি বলি? ইউরিয়া। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট। ক্লিয়ার বাবা? ওকে। আচ্ছা, তারপরে ফসফরাস যুক্ত সার, এই যে TSP। তারপরে ক্যালসিয়াম, মোনো ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। DAP, ডাই অ্যামোনিয়াম ফসফেট, গত ক্লাসে শিখাইছিলাম। DAP সকল মাটিতে ব্যবহার করা যায়।
ডিএপি সকল মাটিতে ব্যবহৃত হয়। পটাশিয়াম যুক্ত সার, এরা মিউরেট অফ পটাশ নাম শুনছেন, কেসিএল, পটাশিয়াম নাইট্রেট নাম শুনছেন, একটু লেখেন। পটাশিয়াম যুক্ত সারগুলা ফুল ফলে হেল্প করে, বুঝছেন, ফুল ফল ধারণে হেল্প করে। ফসফরাস জনিত সাররা মূল বৃদ্ধিতে সাহায্য করে, আর নাইট্রোজেন জনিত সাররা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে NH2CONH2, তাহলে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আমাদের কি, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আমাদের সারে একটা ভূমিকা থাকবে। কোন সারগুলো ভালো হবে এখানে লেখা আছে, ঠিক আছে। ডিএপি সকল মাটিতে ব্যবহার করা হয়, মানে এসিডিক, বেসিক, যে কোনো নিউট্রাল যে কোনো মাটিতে ব্যবহার করা যায়। আর যেমন এখানে লেখা আছে, কৃষি জমিতে অধিকতর পরিমাণে ফসল উৎপাদন খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত। তার মানে এটাও কিন্তু একটা ভালো এমসিকিউ হতে পারে। তারপরে পোকা ধ্বংসকারী বিষাক্ত রাসায়নিক পদার্থ যাদেরকে কি বলা হয়, ইনসেকটিসাইড বলা হয়। পোকা ধ্বংসকারী বিষাক্ত রাসায়নিক পদার্থকে কি বলা হয়, ইনসেকটিসাইড বলা হয়। আরো অনেক এমসিকিউ, এখানে আরো অনেক সংজ্ঞা ছিল, আমি ওইগুলো রাখি নাই, ওইগুলো লাগবে না আমার, যখন লাগবে আমি তখন পড়াই দিব। ওকে, আচ্ছা, বিসমিল্লাহ। তারপরে দেখেন, এই যে একটা প্রশ্ন সাথে সাথে গরম গরম প্রশ্ন সলভ করে ফেলেন। এবার টাইপ ওয়াইজ পড়াচ্ছি, বুঝছেন না, টপিক ওয়াইজ পড়াচ্ছি। নাইট্রোজেন জনিত সার কোনটা? মিউরেট অফ পটাশ তো না, ইউরিয়া, ইয়েস। অ্যামোনিয়াম সালফেট, ইয়েস, ঠিক আছে। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি? অ্যামোনিয়াম সালফেট, সালফেটের যোজনী কত রে? 2। তাহলে 1 ও 3 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এটা এইবারের প্রশ্ন কিন্তু দিনাজপুর বোর্ড এসে আসছে। বিসমিল্লাহ, পরেরটা। এইখানে ছোটবেলার কিছু কথাবার্তা লেখা আছে, এটা স্লাইড থেকে পড়ে নিবেন, আমি জাস্ট একবার একটু রিডিং পড়াই দিব, এটা মুখস্থ করার কোনো কারণ নাই। এটা এমসিকিউ তে আসে, মেডিকেলের ভর্তি পরীক্ষায় আসে, এই জন্য এখানে রাইখা দিছি, বুঝছেন, মেডিকেলের ভর্তি পরীক্ষায় আসে। একটু ভালো করে পড়েন, দেখেন। এ, ভিটামিন এ, এটার নাম কি? রেটিনল। এটার অভাবে রাতকানা রোগ হয়, আমরা ছোটবেলায় পড়ছিলাম। রেটিনলটা আমরা ভুললা যাই। ডি, ডি মানে ক্যালসিফেরল, এটার অভাবে কি হয়? রিকেটস রোগ হয়, বাচ্চাকালে ল্যাংটা কইরা সূর্যের আলোর নিচে ইয়ার বসায় রাখতো না, মানে এটা মনে হয় 6-7 এর বিজ্ঞান বইয়ে ছিল এরকম একটা চিত্র, আপনাদের টাইমে ছিল কিনা জানি না। ভিটামিন ই কে বলা হয় আলফা টোকোফেরল, মাংসপেশিতে টান। ভিটামিন ই এর অভাবে কি হয়? মাংসপেশিতে টান হয়। মুখস্থ করেন না, এই মুখস্থ করেন না, রিডিং পড়েন, আমার সাথে সাথে রিডিং পড়েন। ভিটামিন কে কে বলা হয় কি? ফিলোকুইনন, রক্তক্ষরণ হয়। ভিটামিন বি1 থায়ামিন, বেরি রোগ হয়। বি2 মানে রিবোফ্লাভিন, ডার্মিটিস রোগ হয়। তারপরে বি6 বি12 ফলিক অ্যাসিড, বি12 কে বলা হয় ফলিক অ্যাসিড, রক্ত শূন্যতা। ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিড, স্কারভি রোগ হয়। আর এগুলা কোন কোন খাবারে পাওয়া যায়, এই জিনিসগুলো এখানে লেখা আছে। এগুলো আসবে না পরীক্ষায়। যদি আপনার কোনো বড় ভাই বোন, বিসিএস পরীক্ষা দেয়, তারে এই পেজটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেন, এই জায়গা থেকে তার বিসিএস পরীক্ষা একটা নাম্বার থাকবে। বলেন, ঠিক আছে? আচ্ছা, এটা মুখস্থ করার কিছু নাই, একটু রিডিং পড়বেন, বারবার রিডিং পড়বেন, কেন? এটা ইম্পর্টেন্ট। আপনারা বায়োলজিতে পড়ছেন না, কোন কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ADLK এরকম টাইপের কিছু একটা ছিল, যাই হোক আমি ভুলে গেছি। তো কোন কোন ভিটামিন পানিতে দ্রবণীয়, কোন কোন ভিটামিন পানিতে অদ্রবণীয়, এগুলো কিন্তু বায়োলজিতে হোক কেমিস্ট্রিতে হোক আসবে, আইসা পড়বে। সো এই জিনিসগুলো আমি রাইখা দিছি, আপনার আপনার লাভের জন্য রাখছি ভাই, লসের জন্য না। প্রিজারভেটিভ মানে আমার দরকারি জিনিসপত্র। প্রিজারভেটিভ দুই ধরনের আছে, একটু এখানে আমি সুন্দর করে লিখে রাখছি, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, প্রিজারভেটিভ দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ, একটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ। প্রাকৃতিকের ভিতরে কি আছে? লবণ, ভিনেগার, অ্যালকোহল, ভিনেগার আর অ্যালকোহল একই কথা, চিনি, সরিষার তেল। এখানে একটা জিনিস মিস হয়েছে, সরিষার তেল। ওকে, অ্যালকোহলটারে আমি একটু মুচ্ছা সরিষার তেল বানাই দিই, হ্যাঁ, সরিষার তেল বানাই দিই। সরিষার তেল বানাই দিই। সরিষার তেল, ক্লিয়ার? দেখা যায়? না দেখা গেলে একটু লেখা রাখেন। তাহলে লবণ NaCl,
NaCl দিয়ে কি করা হয়? কিউরিং করা হয়। NaCl দিয়ে কি করা হয়? কিউরিং করা হয়। লিখে ফেলেন। তারপরে NaCl এর সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে। এটা তড়িৎ রসায়নের জিনিস, বাট এখনই পড়ে ফেলেন না, আপনার এরপর থেকেও না করে ভাই। ব্রাইন, এটা দ্বারা কি করা হয়? কিউরিং করা হয়। তারপরে সরিষার তেল দিয়েও সংরক্ষণ করা হয়। ভিনেগার দিয়ে সংরক্ষণ করলে এটাকে বলা হয় পিকলিং। পিকলিং পিকলিং মানে আচার তৈরি করা। পিকলিং আচার তৈরি করা। চিনি দ্বারা সংরক্ষণ করা। এগুলো প্রাকৃতিক, মানে যেগুলা প্রকৃতিতে এভেলেবেল। এবার আসেন, ওই যে আমরা যে তিনটা সমস্যার কথা বলছিলাম না, তিনটা রোগ, কি তিনটা রোগ? যে ভাইয়া জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তাহলে জীবাণুর অ্যান্টি হিসেবে কাজ করে কে? অ্যান্টি মাইক্রোবায়াল। আমরা বলছি ভাইয়া জারণ হয়, তার মানে জারণের অ্যান্টি হিসেবে কে কাজ করবে? কোন প্রিজারভেটিভ কাজ করবে? অ্যান্টি জারণ। আর ভাই আমরা বলছি ট্রেস এলিমেন্ট মানে ফেরাস, ফেরিক, এইগুলা দ্বারা আক্রান্ত হয় খাদ্য, এগুলার অ্যান্টি হিসেবে কি কাজ করবে? কিলেটিং এজেন্ট। কিলেটিং বা চিলেটিং, চিলেটিং বা কিলেটিং, চটা মেইন উচ্চারণ, হ্যাঁ চিলেটিং বলি। তো কিলেটিং এজেন্ট, বাংলায় লেখা আছে কিলেটিং, তাই কিলেটিং বলতেছি। এটা নর্মাল হচ্ছে চিলেট, চিলেট বলি আমরা, চিলেট। তো কিলেটিং এজেন্ট, চিলেটিং এজেন্ট, ওকে, কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট। তো এই যে এটা হচ্ছে কৃত্রিম, আর এটা কি আমাদের প্রাকৃতিক। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা কি কৃত্রিম। ভাই ওভারঅল আইডিয়াটা লাগবে আপনার, এই চ্যাপ্টারে আইডিয়াটা লাগবে। সিকিউর জন্য কি করবেন দেখাই দিন। এই জায়গায় অনেক কিছু আছে, হাবি জাবি বইয়ে আছে, তাই এখানেও আছে। বেনজোইক অ্যাসিড, ওর সর্বোচ্চ ব্যবহার মাত্রা কত? 0.1%। সরবিক অ্যাসিড 0.2%। মুখস্থ করে আপনি কুল পাবেন না, মুখস্থ করে আপনি কি পাবেন না? কুল পাবেন না। ওরে কোন জায়গায় কোন জায়গায় ইউজ করা হয়, এই যে যেমন দেখেন চানাচুরের প্যাকেট, হ্যাঁ এই জায়গায় আছে। আচ্ছা না, এটা পরে অ্যাডমিশনের টাইমে দেখাবো না। তো এখানে অনেক কিছু আছে, এগুলা বই পুস্তকে আছে, হাবি জাবি মুখস্থ করেন না, একবার রিডিং পড়বেন। বেনজোইক অ্যাসিড কি একটা প্রিজারভেটিভ, সরবিক অ্যাসিড একটা প্রিজারভেটিভ, ক্যালসিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড প্রিজারভেটিভ, পটাশিয়াম নাইট্রেট প্রিজারভেটিভ, কার্বন ডাই অক্সাইড প্রিজারভেটিভ, মিথাইল প্যারাবিন প্রিজারভেটিভ, পটাশিয়াম থায়োসালফেট প্রিজারভেটিভ। কোন জায়গায় কোন জায়গায় ইউজ করা হয় একবার রিডিং পড়বেন, মনে থাকবে না আমিও জানি, কোনো সমস্যা নেই, মন না থাকলেও সমস্যা নেই, রিডিং পড়েন। এটা আপনাদের হাজারি স্যারের বই থেকে নেওয়া, হাজারি স্যারের বইয়ে আছে। তো এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে, যে এদের কার্যকারিতা কোন পিএইচে, এদের কার্যকারিতা কেমন, কোন জায়গায় ইউজ করা হয়, সর্বোচ্চ ব্যবহারিক মাত্রা, সবকিছু দেওয়া আছে। এখন ভাই সব কি মনে রাখা পসিবল না, মনে রাখতে হবে কোনগুলা, যেগুলো অ্যাডমিশনে আসে। দেখেন এই চ্যাপ্টারের মূল ফোকাসটা, আমি যে মেডিকেলে পরীক্ষা দিতে যাব, আমি যে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাব, আমি যে বুয়েট রিটেন পরীক্ষা দিতে যাব, আমার ওইটার জন্য পড়তে হবে এই চ্যাপ্টারটা। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারটা এমন ভাবে পড়তে হবে যেগুলো অ্যাডমিশনে আসে। অ্যাডমিশনে আসে কোনগুলা? আরে ভাই আপনি আমার কাছে আসছেন না, আমার তো পড়াইতে দেন। অ্যান্টি অক্সিডেন্ট, আচ্ছা অ্যাডমিশনে কোনগুলো আসে আগে ওইগুলো একটু শিখাই রাখি। এই ওই পেজ গেল কইরে, ছিল তো এই জায়গায়। এই যে অ্যাডমিশনে আসে, ভালো করে দেখেন। এই যে এটাকে আমরা বলি কি? বেনজোইক অ্যাসিড। আর এটা কি? আমার সোডিয়াম বেনজয়েট। এটা আমার বেনজোইক অ্যাসিড আর আমার সোডিয়াম বেনজয়েট, রাইট? ওকে। এখন দেখেন এদের এদের পিএইচ কত? 4.2। কার্যকর পিএইচ মানে পিএইচ 4.5 এর আগ পর্যন্ত এটার কার্যকর। সর্বোচ্চ মাত্রা 0.1%। চিপস, চানাচুর, কোক, এটা বুয়েটে আসছে একবার। বুয়েট রিটেনে আসছে। চিপস, চানাচুর, কোক মানে পাঁচটা ইয়া দেওয়া আছে, পাঁচটার ভিতরে কোনটার সংরক্ষণে কাকে ব্যবহার করা হয়, এটা বুয়েটে আসছে, চিপস, চানাচুর, কোক। তাহলে এই যে বেনজোইক অ্যাসিড আর সোডিয়াম বেনজয়েটকে আমার মনে রাখতে হবে অ্যাডমিশনের জন্য। ওদের পিএইচ 4.2, কার্যকারিতা 4.5 এর নিচে থাকে, আর সর্বোচ্চ মাত্রা 0.1%। সবারটা মনে রাখার দরকার নেই, একবার রিডিং পড়ে যাবেন। রিডিংটা কেন পড়বেন? যাতে করে এমসিকিউতে আসলে আরে এটা তো আমি ওই জায়গায় পড়ছিলাম, এই জন্য এই জন্য এই জন্য, হ্যাঁ। তারপরে দেখেন শরবেট, দই, দুধ, পনির, মাখন 0.1%। এই যে আমার ভিনেগার, এই যে আমার ভিনেগার, ভিনেগার ভাই, ভিনেগার তো আপনি বলছেন প্রাকৃতিক, হ্যাঁ প্রাকৃতিক, বাট অ্যাসিটিক অ্যাসিড যেটা মানে আমাদের যে মেইন ভিনেগার, ওইটা আসলে কি আমার অ্যান্টি মাইক্রোবায়ালের ভিতরেও দিয়ে দেয় আর কি। তো এগুলো কিন্তু সব অ্যান্টি মাইক্রোবায়াল, হ্যাঁ একটু লেখেন। এটা কি অ্যান্টি মাইক্রোবায়াল?
সব মুখস্থ করার দরকার নেই। আপনি কি করবেন বলেন তো? আপনি এগুলো জাস্ট রিডিং করবেন। বেনজোইক অ্যাসিড, সরবিক অ্যাসিড, পটাশিয়াম নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড, মিথাইল প্যারাবিন, পটাশিয়াম থায়োসালফেট, এগুলো একবার রিডিং করবেন। একবার রিডিং করবেন। আর বাকিগুলো মনে রাখবেন কোনগুলো? এই যে মনে রাখার এই পেজ, এটা হচ্ছে মনে রাখার পেজ, এটা হচ্ছে মনে রাখার পেজ। এইগুলো মনে রাখতে হবে, বাকি সব ভুলে যান। দেখেন এইগুলা কিন্তু বইয়ে আছে, বইয়ের গুলা রিডিং, আর মনে রাখবেন এইগুলা। কেন? এগুলা বিভিন্ন অ্যাডমিশনে আসছে, এই জন্য এগুলো আমার ব্যক্তিগত নোট থেকে টাইপ করা হয়েছে। এটা কি? সাইট্রিক অ্যাসিড। এই দেখেন এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, মানে এই জায়গায় কার্বন টার্বন আছে আর কি, বুঝছেন? ই দেখেন না, ই দেখলে ঘাবড়ায়েন। এটা হচ্ছে আমার সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে? 6টা থাকে। ওই যে ক্রেবস চক্রে পড়ছিলেন আপনারা, মনে আছে? সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত আর ব্যবহার মাত্রা কত? পিএইচ কত? 3.14। ব্যবহারের মাত্রা কত? 200 থেকে 350 ppm। পিএইচ 3.14, ব্যবহারের মাত্রা কত? 200 থেকে 350 ppm। যেগুলা পরীক্ষায় আসবে আমার ওইগুলা লাগবে ভাই, কথা বুঝেন নাই? এগুলা কি গরু গাধার মতো মুখস্থ করা যায়? যায় না। মাছ মাংস কে সংরক্ষণ, মানে মাছ মাংস সংরক্ষণে কোনটা ব্যবহার করা হয়? নাইট্রেট, নাইট্রাইট। মনে করেন দিছে সোডিয়াম নাইট্রাইট, কি সংরক্ষণে ব্যবহার করা হয়? মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। কাঁচা ফল সবজি, সালফাইট। কাঁচা ফল সবজি, সালফাইট। দেখছেন? মানে একদম একদম ঝাঁকা নাকা পড়া হইতে হইব, যেই পড়াটা পরীক্ষায় আসবে। আমি তো এগুলো সব মুখস্থ করতে পারবো না, বা আমি মুখস্থ করলেও মনে রাখতে পারবো না। তার মানে যেটা পরীক্ষা আসছে ওইটা লাগবে। তাহলে কাঁচা ফল সবজি এগুলাতে সালফাইট, কাঁচা ফল সবজি, সবজিতে শতে সবজি শতে সালফাইট। মাছ মাংস নাইট্রাইট, মাছ মাংস নাইট্রেট, নাইট্রেট, মাছ মাংস নাইট্রেট, নাইট্রেট 120 ppm। তারপরে সাইট্রিক অ্যাসিড মানে লেবুতে থাকে, লেবুতে থাকে না সাইট্রিক অ্যাসিড, লেবুতে থাকে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। পিএইচ কত? 3.4। সর্বোচ্চ ব্যবহারের মাত্রা 200 থেকে 350। ইথানোয়িক অ্যাসিড পিএইচ কত? 4.74। ওকে। আর হচ্ছে কি আমার এটা কি? সরবেট। আচ্ছা এটা কি পিএইচ ছিল না পিকেএ ছিল? পিকেএ ছিল, পিকেএ ছিল। ওকে একটু দেখতো, ক্যালকুলেটরটা দে তো। মাইনাস লগ অফ 1.8 10⁻⁻5। ওই যে রাসায়নিক পরিবর্তন 4.7, এটা পিকেএ। হ্যাঁ এটা পিএইচ না, এটা পিকেএ। আর এটা হয়তো 4.74 এর আগে কাজ করে, ওইটা বোঝানো হয়েছে। যাই হোক, তাহলে এগুলো আপনি মনে রাখবেন। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট দুই ধরনের, কৃত্রিম আর একটা হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলা? ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন কিসে থাকে? গাজরে থাকে। বিটা ক্যারোটিন কিসে থাকে? গাজরে থাকে। আর এসই মানে সেলেনিয়াম, ওই যে ও এসএসসি তে পড়ে 16 নম্বর গ্রুপ। হ্যাঁ ও এসএসসি তে পড়ে, মনে আছে? এই যে সেলেনিয়াম 16 নম্বর গ্রুপে আছে। হ্যাঁ এটা কি? সেলেনিয়াম। এখান থেকে অনেক এমসিকিউ আসছে। হ্যাঁ অনেক এমসিকিউ আসছে যে কোনটা কোনটা হচ্ছে গিয়ে কি আমার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? সেলেনিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই। ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই মানে কি রে? ভুলে গেছি, দেখছস? ভিটামিন ই মানে হচ্ছে টকোফেরল নাকি? না, হ্যাঁ আলফা টকোফেরল, ঠিক আছে। ভিটামিন ই মানে টকোফেরল, এটা মনে রাখেন। ভিটামিন ই মানে কি? টকোফেরল। কারণ ওরা অপশন চেঞ্জও করে দিতে পারে। হ্যাঁ আমি একটু আরেকবার দেখে নিই। ভিটামিন ই মানে কি? আলফা টোকোফেরল, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইগুলার পূর্ণ রূপটা জানবেন, সংকেতের দরকার নাই। বিএইচএ মানে কি? বিউটাইল হাইড্রোক্সি অ্যানিসল, বিউটাইল হাইড্রোক্সি টলোইন। তারপরে টারশিয়ারি বিউটাইল হাইড্রোক্সি হাইড্রোকুইনন। তারপরে প্রোপাইল গ্যালেট। পিজি মানে কি? পিজি মানে হচ্ছে প্রোপাইল গ্যালেট। এগুলা জাস্ট আপনি পূর্ণ রূপটা একবার করে দেখবেন। একবার একটু দেখাই, বইটা একটু খুলি। এই যে কর্মমুখী রসায়ন। হ্যাঁ এই যে দেখেন, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিএইচএ,
সংকেত মুখস্থ করার দরকার নাই। বিউটাইলেটেড হাইড্রোক্সি টলোয়েন সংকেত মুখস্থ করার দরকার নাই। টিবিএইচকিউ টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন দরকার নেই। প্রোপাইল গ্যালেট দরকার নেই, সংকেত মুখস্থ করার দরকার নেই। ওকে, এই যে তারপরে দেখেন, এই যে দেখেন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই বা টকোফেরল, বিটা ক্যারোটিন আর অধাতু সেলেনিয়াম। ঠিক আছে, কোন জায়গায় থাকে ওইগুলোও দেওয়া আছে, দরকার পড়বে না, এত কিছু মুখস্থ রাখতে পারবেন না। ওভারঅল আইডিয়াটা নিয়ে তারপরে পরীক্ষার হলে যাইতে হবে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে 4টা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কি আমার 4টা। এইগুলো একটু মনে রাখতে হবে, একটু কষ্ট করে মনে রাখতে হবে। কিলেটিং এজেন্ট, এই কিলেটিং এজেন্টটা পড়াইতে হবে। কিলেটিং এজেন্ট হচ্ছে খাদ্যের ভিতরে যে অবস্থান্ত ধাতুগুলা আইসা বাসা বাইধা খাবারকে নষ্ট করে ফেলে। এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে এই যে আমার অবস্থান্ত ধাতু ওরা আটকায় ফেলা, ওরা আটকায় ফেলবো। ওরা ভাই আটকাবো কেমনে? ওরা আটকাইতে গেলে আমার কিলেটিং এজেন্ট লাগবে। কিলেটিং এজেন্ট হিসেবে সর্বোত্তম কিলেটিং এজেন্ট হচ্ছে ইডিটিএ। ইডিটিএ মানে কি? ইডিটিএ মানে একটু লেখেন, সুন্দর করে লেখেন। ইথিলিন, ডাইঅ্যামিন, টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট। দেখেন ইথিলিন, আমি আপনাদের বুঝাই, ছোটবেলায় পড়ছিলেন ইথিলিন গ্লাইকল, পড়ছিলাম, মনে বোঝা আছে? ইথিলি গ্লাইকল মানে 1 টু ডাই ইথেন ডাই 1 টু ডাইঅল 1 টু ইথেন ডাইঅল, এরকম পড়ছিলাম না ছোটবেলায়? মনে আছে? ওই যে ইথিনের সাথে কেএমএনও4 কেওএইচ এর বিক্রিয়া, অসম্পৃক্ততার পরীক্ষা। এটা কি ইথিলিন ডাইঅল বা ইথেন, ইথেন 1 টু ডাইঅল এরকম পড়তাম, ইথ 1 টু ডাইঅল, আপনি যেভাবে নামকরণ করেন সমস্যা নাই, ইথিলিন ডাইঅল। এবার একটা কাজ করেন, ইথিলিন ডাইঅ্যামিন লেখেন। ইথিলিন ডাইঅ্যামিন, অ্যামিন মানে কি? NH2, তাহলে ইথিলিন ডাইঅ্যামিন। এবার টেট্রা অ্যাসিটেট, অ্যাসিটেট মানে কি? দেখেন অ্যাসিটিক অ্যাসিড চিনি না? হ্যাঁ, তাহলে অ্যাসিটিক অ্যাসিড যদি H রে বাইর করে দেয়, অ্যাসিটিক অ্যাসিড যদি H প্লাস কে বাইর করে দেয়, তাহলে কি হবে? H প্লাস এরকম অ্যাসিটেট আয়ন, H প্লাস, আর এটা কি? অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন। তাহলে টেট্রা অ্যাসিটেট মানে 4টে এরকম অ্যাসিটেট আছে। ওকে ফাইন। তাহলে এই যে নাইট্রোজেনের হাত কয়টা বলেন তো? নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা। এই যে হাইড্রোজেন ছিল না, টেট্রা অ্যাসিটেট। এবার দেখেন ইথিলিন ডাইঅ্যামিন, অ্যামিন ছিল কিন্তু, এটা কিন্তু অ্যামিন ছিল, ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। ওকে, নাইট্রোজেনের কিন্তু লোন পেয়ার আছে, জানেন? নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে, হাত তো 3টা, লোন পেয়ার আছে না? এইটাকে আমরা বলি হচ্ছে আমার ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যামিন। একটু সুন্দর করে লেখেন, এটাকে আমরা বলি হেক্সাডেন্টেট লিগ্যান্ড, হেক্সাডেন্টেন, ষষ্ঠ দন্তি, ষষ্ঠ দন্তি, হেক্সাডেন্টেট। ওকে, কোন জায়গায় আসছে? সিকের ওয়েট 22-এ আসছে, মানে গত বছর সিকের ওয়েটে আসছে। ষষ্ঠ দন্তি। ওকে, আচ্ছা, এরা কি করে আসলে? এরা যেমন নর্মালি চিন্তা করেন, আপনি এটা পড়ছেন না ছোটবেলায়, মনে করেন এটা হচ্ছে আয়রন। এই যে আপনারা তো এটা পড়ছেন K4FeCN6 পড়ছেন না? হ্যাঁ, মানে দেখেন সিএন গুলা কি করে বলেন তো? ওরে আটকায় দেয়, দেখেন ওরে আটকায় দেয়। ওরে কি করে? ওরা আটকায় দেয়, ওরা আটকায় দেয়।
এই আটকায়া দেওয়াটাকে বলা হয় চিলেট। আটকায়া দেওয়াটাকে বলা হয় কি চিলেট। এটা যদিও পুরোপুরি হয় নাই, আটকায়া দেওয়াটাকে বলা হয় চিলেট। যেমন চিন্তা করেন ইথিলিন ডাইয়ামিন, চিন্তা করেন শুধু ইথিলিন ডাইয়ামিন, শুধু ইথিলিন ডাইয়ামিন NH2 আচ্ছা আপনাদের জন্য বেশি কষ্ট হয়ে যাবে, আমি একটু তারপর একটু দেখাই। মনে করেন ইথিলিন ডাইয়ামিন, এই যে দেখেন আটকানোর ব্যাপারটা কি এইরকম। এই যে ও কি করে, ও একটা ধাতুরে দেয়, ও আরেকটা ধাতুকে দেয়, দিয়া এই যে দেখেন একটা আটকায় গেছে, একটা বদ্ধ জায়গা তৈরি হয়েছে। এই বদ্ধ জায়গাটাকে বলা হয় চিলেট। তার মানে যখন ও ধাতুটাকে আটকায় দিচ্ছে, ধাতু তো আর খাবারটারে নষ্ট করতে পারবে না। এখন ধাতু তো সঙ্গী পেয়ে গেছে। সঙ্গী কি? লিগেন্ড পেয়ে গেছে। লিগেন্ড কারে বলে? আচ্ছা এটা অন্য আলোচনা। লিগেন্ড ওই যে চ্যাপ্টার 3 তে পড়াইছিলাম, লিগেন্ড মানে যে ইলেকট্রন দান করতে পারে, যে অ্যানায়ন, তারা হচ্ছে লিগেন্ড। এই দেখেন এটা কেন ষষ্ঠ দন্তির, এই দেখেন, এই দেখেন একটা দাঁত, এই দেখেন একটা দাঁত, মানে একটা লিগেন্ড। এই যে এগুলা কি? এগুলো হচ্ছে লিগেন্ড। হ্যাঁ, এগুলা কি? এগুলা হচ্ছে এই যে মাইনাস গুলারে কি বলতেছে আমরা? লিগেন্ড। তার মানে এরা কি করে? এই যে দেখেন এরা আসলে কি করে, এরা আসলে এই যে আটকায় ফেলে, আটকায় ফেলে। মানে কি? এরা হচ্ছে লিগেন্ড, মানে চিলেট গঠন করে। মানে এরা ধাতুটাকে এমন ভাবে আটকায় ফেলে যাতে করে ধাতুটা আর কি করতে পারে না, খাবারটাকে নষ্ট করতে পারে না। আইডিয়াটা নেন, ওভারঅল আইডিয়াটা নেন। তাহলে কিলেটিং এজেন্টের কাজ কাজ কি? এই যে এটা কিলেটিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? ইডিটিএ, ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যামিন, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, সরি ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট। লেখা বুঝছি, আঁকা বুঝছি, ওকে ওকে। এবার আসেন প্রশ্ন সলভ করুন। কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাবারকে সংরক্ষণ করবে? অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাবারকে সংগ্রহ করবে, এটা এবারের প্রশ্ন, ঢাকা বোর্ড 23-এ আসছে। কে বলেন তো? চিনি, 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 চিনি। কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে? মানে কি? ওই যে পানি দিবেন চিনিতে, দেখবেন কি পানি নাই হয়ে গেছে, চিনি ভিজে গেছে, পানি নাই হয়ে গেছে, ও আর্দ্রতা শোষণ করে। এটাকে আমরা বলি অসমোসিস প্রক্রিয়া। দেখেন নিচের কোনটি অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে? কে বলেন তো? চিনি। কে? চিনি। চিনি অসমোসিস প্রক্রিয়ায়, মানে এই যে পানি শুষে নেওয়া, পানি শুষে নেওয়া, এই প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? সালফার ডাইঅক্সাইড না, সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমার কি বলেন তো? সালফার ডাইঅক্সাইড কি আমার? সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমার ওই যে অ্যান্টিমাইক্রোবায়াল। ওকে, এটা কি আমার? অ্যান্টিমাইক্রোবায়াল। এই যে দেখেন এমসিকিউ সলভ করতে করতে আমরা পড়ে ফেলবো। সোডিয়াম বেনজোয়েট কি আমার? অ্যান্টিমাইক্রোবায়াল। ইথিলিন গ্লাইকল, ইথিলিন একটু আগে বললেন, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলটা আমার কিসের ভিতরে পড়বে? কিলিটিং এজেন্ট। আচ্ছা কিলিটিং বানান কে দিয়ে? না সি দিয়ে, কিলিটিং এজেন্ট। ওকে, আচ্ছা এজেন্ট বানান কি এ দিয়ে না ই দিয়ে? এজেন্ট এ দিয়ে। ওকে, সোডিয়াম আহা, এই যে দেখেন প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কি? লবণ। কি উপায়ে করে? কিউরিং উপায়ে করে। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? এই দেখেন বেনজোইক অ্যাসিড মানে কি? বেনজোইক অ্যাসিড মানে হচ্ছে আমার অ্যান্টিমাইক্রোবায়াল। বেনজোইক অ্যাসিডের সংকেত মনে আছে? সোডিয়াম বেনজয়েট, এটারই ছোট ভাই। হাইড্রোজেনটা যখন অ্যাসিড থেকে সরে যায় তখন এটা কি? সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম নাইট্রাইট মাংস, মাংস সংরক্ষণে অ্যান্টিমাইক্রোবায়াল। সালফার ডাইঅক্সাইড অ্যান্টিমাইক্রোবায়াল। সোডিয়াম ক্লোরাইড, ইয়েস, এটা আমার প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। রিভিশন হয়ে যাবে, পড়তে পড়তে রিভিশন হয়ে যাবে। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? গত বছর আসছে ঢাকা বোর্ড 22 এর প্রশ্ন। কে দেখেন তো? সালফার ডাইঅক্সাইড অ্যান্টিমাইক্রোবায়াল, সোডিয়াম নাইট্রাইট অ্যান্টিমাইক্রোবায়াল, NaCl হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক? দেখেন সরিষার তেল হচ্ছে গিয়ে কি আমার? প্রাকৃতিক, ন্যাচারাল। চিনি আমার প্রাকৃতিক, ন্যাচারাল। সোডিয়াম ক্লোরাইড আমার প্রাকৃতিক, ন্যাচারাল। তার মানে সোডিয়াম বেনজয়েট, এই যে মাত্র দেখাইলাম, অ্যান্টিমাইক্রোবায়াল, মানে কৃত্রিমটা। বলছি না প্রশ্ন পড়তে পড়তে কি হয়ে যাবে বলেন তো? আমার রিভিশন হয়ে যাবে। ওকে, আচ্ছা আসেন, কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? সোডিয়াম বেনজয়েট। দেখেন ভিনেগারও কিন্তু অ্যান্টিমাইক্রোবায়ালের ভিতরে ছিল, বাট ভিনেগারকে ম্যাক্সিমাম টাইমে আমরা কি বলবো? প্রাকৃতিক বলবো। ভিনেগারকে ম্যাক্সিমাম টাইমে আমরা কি বলবো? প্রাকৃতিক বলবো। ম্যাক্সিমাম টাইমে আমরা প্রাকৃতিক বলবো। এখানে অ্যান্সার কোনটা? সোডিয়াম বেনজয়েট হবে। এটা কিন্তু এবারের প্রশ্ন। অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটি? অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটি?
বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, আপনি মিনিংটা জানেন, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। ওকে, আচ্ছা, নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়? দেখেন, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলোইন, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইনন, আর ইডিটি। ইডিটি তো ভাই কিলেটিং এজেন্ট, এটা কি? এটা আমার কিলেটিং এজেন্ট, এটা কি আমার কিলেটিং এজেন্ট। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট নয় কোনটি? এই দেখেন গত বছরের প্রশ্ন, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কয়টি? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কয়টা? 4টা। ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন আর সেলেনিয়াম, মনে আছে? তাহলে বিটা ক্যারোটিনটাই কি আমার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, এটা কই থাকে? এটা গাজরে থাকে। এটা কই থাকে? গাজরে থাকে। ভিনেগার কি? ভিনেগার কিন্তু প্রাকৃতিক, দেখেন ভিনেগার প্রাকৃতিক। আর বিএইচটি, বিএইচএ কি আমার কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। দেখছেন পড়া হয়ে যাচ্ছে। কোন নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? সোডিয়াম বেনজোয়েট কি? অ্যান্টি মাইক্রোবায়াল। বিটা ক্যারোটিন কি? বিটা ক্যারোটিন হচ্ছে ভাইয়া আমার অ্যান্টিঅক্সিডেন্ট। দেখেন সাইট্রিক অ্যাসিড, ওই যে 3টা দাগ দিয়া, এই যে ই দিয়া পড়াইলাম যে, ওকে, এটা কি আমার অ্যান্টি মাইক্রোবায়াল। দেখেন সরবিক অ্যাসিড অ্যান্টি মাইক্রোবায়াল। নিচের কোনটি কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়? ঢাকা বোর্ড 22-এ আসছে। ইডিটিএ কে, ইডিটিএ কে কি করা হয়? কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ফর্মালডিহাইড হচ্ছে আমার নিষিদ্ধ। ফর্মালডিহাইড নিষিদ্ধ মানে কি দেখেন তো? ফর্মালডিহাইড আর ক্যালসিয়াম কার্বাইডকে ফল পাকাইতে ব্যবহার করা হয়। ফর্মালডিহাইডকে মাছ লাশ সংরক্ষণ, মাছ সংরক্ষণে ব্যবহার করা হয়। তাহলে ফর্মালডিহাইড আর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড ফল পাকাইতে ব্যবহার করা হয়, যেটা নিষিদ্ধ। ফল পাকাতে ব্যবহার করা হয়। মাথায় একটা জিনিস রাখবেন, অ্যাডমিশন এগুলো লাগবে, ব্যবহৃত হয় যেটা নিষিদ্ধ, হ্যাঁ, নিষেধ করা হয়েছে। তারপরে বিএইচএ, বিএইচটি কি বলেন তো? আমার অ্যান্টিঅক্সিডেন্ট, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। দেখছেন পড়া হয়ে যাচ্ছে। নিচের কোনটি জীবাণুনাশক? কুমিল্লা বোর্ড 22-এ আসছে। ফর্মালডিহাইড হচ্ছে জীবাণুনাশক। ওকে, ফর্মালডিহাইডটা জীবাণুনাশক। কোটাজাতকরণ, কোটাজাতকরণ আপনাদের সিলেবাসে আছে কিনা আমি জানি না, মনে হয় আছে, কেন জানি মনে হয় আছে। অল্প কিছু পড়া, ওই যে ম্যাক্সিমাম জিনিস কিন্তু পড়া শেষ। কি বলেন তো ভাইয়া? মাছ মাংস সংরক্ষণ কে করে? মাছ মাংস সংরক্ষণ করে নাইট্রাইট। ওকে ফাইন। তারপর এখানে কিছু পার্সেন্টেজ জানতে হয়, এটা আসলে ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। একবারে এখন একটু রিডিং পড়ে ফেলবেন, হ্যাঁ, একটু রিডিং পড়ে ফেলবেন। দেখেন এই যে দেখেন, দেশি ফল, আম, আনারস, এগুলোর জন্য কি লাগে? 30 থেকে 40% চিনির দ্রবণ লাগে, 0.25% সাইট্রিক অ্যাসিড লাগে। আমি বারবার বলতেছি, এটা প্রচুর ইম্পর্টেন্ট, বোথ ফর অ্যাডমিশন, বোথ ফর সিকিউ। ওকে, পেয়ারা কোটাজাতকরণ জীবনে আসে না। কাঁঠাল কোটাজাতকরণ পরে দেখতেছি। টমেটো কোটাজাতকরণ, মাছ মাংসের কোটাজাতকরণ আসে। এই যে দেখেন, মাছ মাংসের কোটাজাতকরণ সেম, 2% NaCl আর 2% চিনি, এমনি মনে রাখবেন। 2% NaCl আর 2% কি আমার সুগার, সুগার। ওকে, টমেটো কোটাজাতকরণ 10% NaCl, 5% চিনি, দরকার নাই। সবুজ মটরশুঁটি কোটাজাতকরণ, এটা একটু পড়েন, 2% লবণ, 5% চিনি। সপ্তাহ পরে আপনি মনে রাখতে পারবেন না, বুঝছেন না? তার মানে এই যে যেই 4টা দিছি, এই 4টেই পড়েন, এ বাদে আর কি কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে? ফোন দেয় কে আমাকে? ফোন দিলে আমার আর ভাল লাগে না। ওকে, আচ্ছা, তারপরে আসেন, খাদ্য সংরক্ষিত ব্যবহৃত, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি বলেন তো? এই যে বিটা হাইড্রোক্সি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলোইন। অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু বলছে, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট বলছে। এই দেখেন অ্যান্টিঅক্সিডেন্ট বলছে, অ্যান্টিঅক্সিডেন্ট বলছে। এটা কিন্তু চিনি মানে গ্লুকোজ, গ্লুকোজ মানে কি? এটা আমার গ্লুকোজ মানে কি? আমার প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এটা কি? ভিনেগার, এটাও আমার প্রাকৃতিকের ভিতরে পড়বে। আর ইডিটিএ কি? আমার কিলেটিং এজেন্ট। বিএইচএ ও বিএইচটি দ্বারা কোন ধরনের খাদ্য সংরক্ষণ করা হয়? তৈল ও চর্বি জাতীয় খাদ্য। এটা মুখস্থ করে ফেলেন, এটা 2 জায়গায় আসছে এবার। বিএইচএ ও বিএইচটি দ্বারা কোন ধরনের খাদ্য সংরক্ষণ করা হয়? তৈল ও চর্বি জাতীয় খাদ্য। তৈল চর্বি জাতীয় খাদ্য, তৈল চর্বি জাতীয় খাদ্য, একদম মুখস্থ করে ফেলতে হবে। তৈল চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে নিচের কোনটি ব্যবহার করা হয়? এই দেখেন, এই দেখেন, ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, বিএইচএ।
মানে অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, তৈল চর্বিযুক্ত খাদ্য দেখলে কি করবেন? অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে দিবেন। তৈল চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কি ব্যবহার করা হবে? অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করা হবে। খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট, সালফার ডাইঅক্সাইড। খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করার জন্য কোনটা ব্যবহার করা হবে? সালফার ডাইঅক্সাইড। এটা একদম মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ রাখতে হবে, একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন। এটা পরীক্ষায় আসছে, এবার আসছে, যশোর 23-এ আসছে। তার মানে খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করতে কি লাগবে? এই চ্যাপ্টারে ইনপুট কম, ইনপুট কম, যা পড়ানোর পড়াই দিছি। ওকে, ইডিটিএ কিভাবে খাদ্য সংরক্ষণ করে? ইডিটিএ কিভাবে খাদ্য সংরক্ষণ করে? কিলেট গঠনের মাধ্যমে, মানে চিলেট গঠনের মাধ্যমে, চিলেট গঠনের মাধ্যমে। ওকে, চিলেট বা কিলেট গঠনের মাধ্যমে। ঠিক আছে বাবা, এই তো এখন আমাদের ভিনেগারের আলোচনা। আমরা ভিনেগারের আলোচনাটা একটু পরে শুট করব। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পার্ট 2, মানে ভিনেগার। গত 1 ঘন্টা ধরে আমি ট্রাই করতেছি রেকর্ডটা করার, বাট হচ্ছে না। মানে কর্মমুখী রসায়ন প্রচুর আলসেমির একটা কাজ, বুঝছেন। জাস্ট আধা ঘন্টা লাগবে হাইয়েস্ট গেলে, হাইয়েস্ট গেলে আধা ঘন্টা লাগবে পড়াইতে, বাট এই আধা ঘন্টা শুট করতে আমার 1 ঘন্টা বেগ পাইতে হয়েছে আর কি। তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই, আল্লাহ ভরসা। চার্জ হচ্ছে ল্যাপটপ? হ্যাঁ, ল্যাপটপ চার্জ হচ্ছে। তো মহারিভিশন সিরিজ কোন জায়গায় পাবেন? হাসানের নাম ইউটিউব চ্যানেলে। ওকে, আর এনাম কেমিস্ট্রি একাডেমি আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ওইগুলোতে আপনারা যুক্ত থাকবেন, ফলো করবেন, আশা করা যায়। আর এই ক্লাসগুলোকে শেয়ার করবেন, হাসানের নাম ইউটিউব চ্যানেলটাকে আপনারা নিজের নিজের জন্যই হচ্ছে গিয়ে শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, সৎকায়ে জারিয়া হিসেবে। কজ এই এই চ্যানেলের ভিতরে আপনার যা যা লাগে সবই আছে। ওকে, ওকে, এবার আসেন। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে অ্যাডমিশন ব্যাচে ভর্তি হওয়া। আপনি যদি 24 ব্যাচ হয়ে থাকেন, আপনার যদি মনে হয়ে থাকে এই মহারিভিশন সিরিজ আপনার জন্য লাইফ সেভিয়ার, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবেন, যেখানে আপনার আর পিছনে ফিরে তাকাইতে হবে না। এটার ফুল দায়িত্ব আমার। আপনি পুরো অ্যাডমিশন সিজনে কেমিস্ট্রি ছেড়ে দেন, মানে বাদ। যা পড়াবো, আমি যা পড়াবো আর যা প্র্যাকটিস করাবো আর যা প্র্যাকটিস করতে দিব, আমি নিজে পড়াবো, নিজে প্র্যাকটিস করাবো এবং নিজে প্র্যাকটিস করতে দিব। এ বাদে আল্লাহর অশেষ রহমতে কিচ্ছু করার দরকার নেই। আপনি তো অফলাইনে ভর্তি হবেন, সবাই যে জায়গায় ভর্তি হয় আপনি ওই জায়গায় ভর্তি হবেন, আপনি শুধু এক্সাম দিবেন, রাইট? আপনি কেমিস্ট্রি ক্লাসে যাবেন না, দরকার নাই। আপনি মেডিকেল কোচিং এ, আমাদের বাংলাদেশে যতগুলো স্বনামধন্য মেডিকেল কোচিং আছে, ওইখানে কেমিস্ট্রি কিভাবে পড়ানো হয় আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, মানে আমি বদনাম করতেছি না, বাট ওইটা আসলে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি পড়ানোর সিস্টেম না। মানে আপনাকে জাস্ট হাজারি স্যারের একটা বই দিয়ে দিবে, মেডিকেল কোচিং গুলোর কথা বলতেছি। হাজারি স্যারের একটা বই কিনবেন নতুন ভার্সনের, এরপরে আইসা পড়াবে, আপনি দাগাবেন। এটা পড়ানোর সিস্টেম না, এটা আপনার ভিতরে থাকবে না। আমি আপনাকে পড়াবো, বুঝাবো, পড়াই দিব পুরাটা থিওরিটিক্যালি, এরপরে আমি বই দাগাই দিব যে ভাই এই যে বইয়ের এই জায়গাগুলো একটু পড়েন, যাতে করে কি হয়, একটা মেডিকেল মেডিকেল ফ্লেভার পাওয়া যায়। আপনাদের আবার সমস্যা আছে, আপনারা আবার ট্রেন্ডে বিশ্বাসী, ভাইয়া দাগানো বই লাগবে, ভাইয়া দাগানো বইয়ের ক্লাস লাগবে, এগুলো আপনারা ট্রেন্ডে বিশ্বাসী। ভাই দাগানো বইয়ের ক্লাস টাস কিচ্ছু না, দাগাই তো হয় নিজের বেটা, আমি তোরে কি দাগাই দিব, তাই না? বাট আমি তোরে পড়াই দিব সম্পূর্ণটা, বই দেখে। আমি তো আর বই দেখে পড়াবো? আরে ভাই আমি কেমিস্ট্রি টিচার, আমি প্রফেশনালি কেমিস্ট্রি পড়াচ্ছি গত 8 বছর ধরে, তাই না? তার মানে আমার তো আর বই দেখে পড়ানোর কিছু নাই। সো আমি আপনাকে আমার মতো করে পড়াবো, আমি যেমনে পড়াই, এই যে যেমনে পড়াই এমনে পড়াবো। তো পড়ানো শেষে তারপরে আমি দেখাবো এই যে বইয়ের এই লাইনগুলো একটু পড়ে ফেলবি, শেষ। ওইটা অ্যাকচুয়ালি পড়া। ওকে, আর ঢাকা ভার্সিটি, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, আপনার টেনশন নাই। ওইটা তো ভাই যা বলবো তা আসবে। এখন যদি দাঁড়ায় 25টা কোশ্চেন বলি, এই জায়গা থেকে 22টা প্রশ্ন দিবে ইনশাল্লাহ, এতটুকু ভরসা আছে নিজের ভিতরে। এন্ড আমি জানি আপনার টেনশনে কোনো কারণ নাই, এতটুকু ভরসা আমার উপর যদি করতে পারেন, আমাদের উপর যদি করতে পারেন, তাহলে ব্যাচ আকাঙ্ক্ষাতে ভর্তি হবেন। আপনার মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন, কেমিস্ট্রির সেম প্রিপারেশন ভাই, সেম প্রিপারেশন। মজার বিষয় বলি, প্রিপারেশন সেম, প্রশ্ন একটু সহজ হয় হচ্ছে মেডিকেলে, একটু কঠিন হয় হচ্ছে গিয়ে আপনার কি বলে এই যে ঢাকা ভার্সিটিতে। মেডিকেলে চান্স না পাওয়ার পরে, মেডিকেলে যখন আপনি ফেল হইলেন বা মেডিকেলে আপনি চান্স পাইলেন না, এরপরে কেন পোলাপাইন আসলে ভার্সিটিতে চান্স পায় না বলেন তো? কেন পায় না?
কারণ ওই যে ওরা আসলে পড়ার মতো পড়া নাই, ওরা শুধু মেডিকেলের স্টাইলে পড়ছে, যেটা আমরা আমরা বানাই ফেলছি ট্রেন্ড, ওই স্টাইলে পড়ছে। বাট আপনি যদি অ্যাকচুয়ালি পড়েন, আমি যেভাবে পড়াবো ওইভাবে পড়েন, আপনি যত জায়গায় অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিয়ে মানে কি বলে পরীক্ষার হলে যাবেন, যত জায়গায় পরীক্ষার হলে যাবেন কেমিস্ট্রি সবার আগে লাগাইতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। ওকে, ইঞ্জিনিয়ারিংটা আমরা ব্যাচ আকাঙ্ক্ষার ভিতরে রাখি নাই। আমি যদি সময় সুযোগ পাই তাহলে ইঞ্জিনিয়ারিংটা আলাদা করাবো, আর যদি না পাই তাহলে হচ্ছে গিয়ে শুধু একটাই ব্যাচ থাকবে, মানে ব্যস্ততার উপর ডিপেন্ড করবে, এই জন্য আমি এখনো প্রমিস করি নাই। ওকে, আচ্ছা বিসমিল্লাহ। ইঞ্জিনিয়ারিং আবার আলাদা কেস, ইঞ্জিনিয়ারিং হচ্ছে উইপেন সিরিজ, ওইটা আলাদা কেস, বুঝছেন তো, ওইটা আমরা পরে ভাববো। আসেন তাহলে প্রত্যেকটা ক্লাস শেষে এই যে মহারিভিশনের ক্লাস করতেছেন, হ্যাঁ আমি একটু ইউটিউবে যাই। এই জিমেলটা শুধু বোর্ডে আর হচ্ছে আপনার ইয়াতে, এই যে দেখেন লাস্ট 3টা ভিডিও, আমি কিন্তু অন্য কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, বুঝছেন। আপনি যে ভিডিও সেকশনে যাবেন, আরে প্লেলিস্ট বানাবো বানাবো বলে বানানো হয়নি, তাও সমস্যা নেই, আপনি গেলেই দেখবেন, গেলেই একদম গুছানো। এই যে দেখেন 3টা ভিডিও, হ্যাঁ এই যে দেখেন, এটা হচ্ছে কি আমার গুণগত রসায়ন, মৌলে পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন। এই যে আজকে কি, আজকে হচ্ছে আমার কর্মমুখী রসায়ন দিয়ে দিব ইনশাআল্লাহ ইউটিউবে। তো প্রত্যেকটা, এই যে অলরেডি গতকাল রাতে কিন্তু রাসায়নিক পরিবর্তনের এক্সাম হয়েছে 40 নম্বরের, হ্যাঁ গুণগত রসায়ন এক্সাম হয়েছে 50 নম্বরের, মৌলে পর্যাবৃত্ত ধর্ম এক্সাম হয়েছে 2বার, একবার না 2বার। প্রথমবার পরীক্ষা নিছি 3-4টা প্রশ্নের উত্তরে ভুল ছিল, পরে আমি পরের দিন আবার পরীক্ষা নিছি। আপনার কাছে মনে হইতে পারে আপনি 100 টাকা দিছেন, বাট আমার যেটা মনে হয় আমি সেটা দায়িত্ব নিছি, রাইট, দায়িত্ব জরুরি, 100 টাকাটা জরুরি না। আল্লাহর অশেষ রহমতে মানে আপনি 100 টাকা না দিলেও যে আমি খুব না খেয়ে মরে যাবো এরকম না, আল্লাহ আমারে ভালো চালাবে, আমি জানি আল্লাহ রিজিকের মালিক। কিন্তু আপনার কাছে যেটা মনে হচ্ছে 100 টাকা, সেটা আমার কাছে মনে হয় দায়িত্ব। সো আপনার 10টা এক্সাম আমি নিব বলছি, এই 10টা এক্সামের জন্য 100 টাকা নিচ্ছি, আর কিছু না। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই 100 টাকা দিবেন, 100 টাকা দিয়ে 10টা এক্সাম দিবেন। ওকে বাবা, আচ্ছা। এক্সামের এখানে টাকা পাঠানোর সিস্টেম আছে, স্ক্রিনশট তুলে নেন, যাদের মন চাইবে এক্সাম দিতে এক্সাম দিবেন। আচ্ছা, আজকের পড়া কি ভিনেগার, আহারে 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 আহারে, আমি লিখে লিখে পড়াবো, মানে লিখে লিখে পড়াই দিব। কোশ্চেন সলভ করতে লাগবে হাইয়েস্ট গেলে 5 মিনিট, হাইয়েস্ট গেলে 5 মিনিট লাগবে। বাট আগে একটু বুঝেন, হ্যাঁ ভিনেগার। তো এই জায়গায় মল্ট যেটা পরীক্ষায় আসে, এটা ঘ নাম্বারে আসবে, বুঝছেন, ঘ নাম্বারে আসবে, এটা বই পুস্তকে আছে। তো এখানে লেখা আছে যে প্রস্তুতির বর্ণনা, কাঠের ছিদ্র, ওইখানে একটা বইয়ে চিত্রও আছে, হ্যাঁ কাঠের, ওইটা আপনার দিতে হবে না। এখানে জাস্ট একবার একটু বাংলাটা পড়বেন, একটু বাংলাটা পড়বেন, কষ্ট করে বাংলাটা পড়বেন। কোন কোন বোর্ডে, কোন বোর্ডে ওরা আপনাকে আসলে এই প্রসেসটা চায় আর কি, কাঠের পিপা দিয়ে তৈরি, ওইভাবে আসলে, মানে যেভাবে আসলে অ্যাকচুয়ালি ফার্মেন্টেশন করা হয়, হ্যাঁ ওইভাবে আপনার কাছে চাইবে। এটা বাংলা লেখা আছে, আমি একটু পড়ি আপনাদের সামনে। এই পদ্ধতিতে ব্যবহৃত কাঠের পিপার উপর ও নিচের দিকে 2টি ছিদ্র থাকে, 2টি ছিদ্রযুক্ত তাক থাকে। ওই তাক দুটির মাঝখানে নরম কাঠের গুঁড়া ভর্তি করে মাইকোডার্মা এসিডি নামক ব্যাকটেরিয়া যুক্ত লঘু অ্যাসিটিক অ্যাসিড দ্বারা ওই কাঠের গুঁড়াকে ভিজিয়ে রাখা হয়। পরে ওই ব্যাকটেরিয়া বৃদ্ধির সহায়ক হিসেবে অ্যামোনিয়াম ফসফেট ও অ্যামোনিয়াম সালফেট লবণ মিশ্রিত করে 10% ইথানলের জলীয় দ্রবণকে পিপার উপর দিয়ে, মানে এখানে পুরোটা আর কি প্রসেস বলা আছে, হ্যাঁ আমরা একটু পরে বিক্রিয়া দেখব। ওকে, তারপরে এখানে আছে মল্ট ভিনেগার প্রস্তুতি। আপনার এই যে আখ বা খেজুরের রসে, হ্যাঁ সুগার যেটা সুক্রোজ, হ্যাঁ এই সুগারে আপনার কি বলে আখ বা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ থাকে। এটা বইয়ের ভাষা, আরে ভাই আপনার তো পরীক্ষার খাতায় লিখতে হবে, কথা বুঝেন নাই। আমি এটা এই জায়গায় রাখছি কেন, আপনি যাতে পরীক্ষার খাতায় লিখে আসতে পারেন, আপনি যাতে পরীক্ষার খাতায় লিখতে পারেন, এই জন্য রাখছি পরীক্ষায়, কথা বুঝেন নাই। তারপরে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। সুক্রোজের লঘু জলীয় দ্রবণে মল্ট এক্সট্রাক্ট ও ইস্ট যোগ করা হয়। ইস্ট থেকে 2 ধরনের এনজাইম বের হয়। ইস্ট থেকে কয় ধরনের এনজাইম বের হয়? 2 ধরনের, ইনভার্টেজ ও জাইমেজ এনজাইমের প্রভাবে সুক্রোজের ফার্মেন্টেশন ঘটে। এতে প্রথমে ইথানল আর পরে অ্যাসিটোব্যাক্টার নামক ব্যাকটেরিয়ার প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা ইথানল জারিত হয়ে ওই যে আমাদের ইথানোয়িক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ উৎপন্ন হয়। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% লঘু জলীয় দ্রবণকে আমরা কি বলি? ভিনেগার বলি। এখানে বিক্রিয়া সহ আছে। আচ্ছা, এরপরে পরের প্রসেস যে কিভাবে ওই যে লাস্ট ফাইনাল যে পার্ট,
যে মাইক্রোডার্মা এসিটি দিয়ে কি হয়, অক্সিজেন জারিত হয়ে ইথানলটা কি হয়ে যায়, ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। এখানে বোঝার বিষয় এই যে ইথানলের 10% কে বলা হয় হচ্ছে মল্ট। কি বলা হয়, মল্ট বলা হয়। তো আপনি পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন আমি একটু আপনাকে পরীক্ষার খাতায় একটু মানে একটু স্মার্টলি হচ্ছে কিভাবে প্রেজেন্ট করবেন ওইটা আমি একটু দেখাই দিব। ওকে, তাহলে প্রথমে আপনার ধাপ কি, অ্যালকোহল তৈরি। প্রথমে ধাপ কি, অ্যালকোহল তৈরি। খেয়াল করে দেখেন, তার মানে আমরা খেজুরের রস, এই যে যা পড়ছি তাই আপনি একটু স্মার্টলি মানে প্রেজেন্ট করবেন পরীক্ষার খাতায়। আখ বা খেজুরের রস, এখানের ভিতরে কি থাকে, 16 থেকে 20% সুক্রোজ থাকে, C12H22 ও 11। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আপনি কি করবেন, আপনি প্রথমে একটা পাত্র আঁকবেন, হ্যাঁ, একটা পাত্র আঁকবেন বা এইভাবে বক্স করে দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপর এখানে কি লিখবেন, খেজুরের রস। হ্যাঁ, খেজুর বা আখের রস, খেজুর বা আখের রস। ওকে, তাহলে খেজুর বা আখের রস লিখলাম। এবার এটার ভিতরে কি থাকে বলেন তো, এটার ভিতরে থাকে 16 থেকে 20%, এই যে পার্সেন্ট গুলো মনে রাখতে হবে, 16 থেকে 20% C12H22 ও 11। এটা কিন্তু আসলে রিয়েল কেস। দেখেন, C6H12O6, আরেকটা C6H12O6। আমরা জানি গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি করে, আমরা সেল কেমিস্ট্রিতে পড়ছিলাম, বোটানিতে, রাইট? তো ওদেরকে যোগ করেন, C12H24O12। এখনো পানি বের হয়ে যায়, ওরা যখন যুক্ত হয় এখনো পানি বের হয়ে যায়, ওই যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে, হ্যান ত্যান, আপনারা পড়ছেন এগুলো। তাহলে C12H কি হয়ে যায়, H হয়ে যায় 22, আর ও কি হয়ে যায়, ও হয়ে যায় 11। এই যে এইভাবেই আসলে সুক্রোজটা আসে, বুঝছেন, এইভাবেই সুক্রোজটা আসে। হোয়াটএভার, আপনি যাতে সংকেত না ভুলে যান তাই আমি একটু লিখে দিলাম। তাহলে এই যে খেজুর বা আপনার আখ রস দিলেন, এখানে কি করলেন, আপনার 16 থেকে 20% সুক্রোজ আছে, ফাইন। এবার কি করবেন, এটাকে হিট দিবেন। এবার এটাকে কি করবেন, এটাকে হিট দিবেন। এটাকে কি করবেন, হিট দিবেন 37°C তাপমাত্রা, হিট দিবেন। আর এটাতে যুক্ত করবেন, কি যুক্ত করবেন, এটাতে যুক্ত করবেন দুইটা জিনিস, একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে মল্ট এক্সট্রাক্ট। ওকে, ওকে। আর এটার সাথে আরো কিছু যুক্ত করবেন, ওই যে একটু আগে যে বললাম, অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট। ওরা কি করে বলেন তো, ওরা আসলে ইস্টের গ্রোথে হেল্প করে, মানে ইস্ট যাতে এখানে থাকতে পারে, বড় হইতে পারে, এরকম। ইস্টের গ্রোথে হেল্প করবে। ওরা কি করে, ওরা হচ্ছে ইস্টের গ্রোথে হেল্প করে। এগুলো তার আপনার লেখার দরকার নেই, আপনি বুঝলেই হয়ে যাবে। এরপরে কি করবেন, এরপরে আমাদের বিক্রিয়াটা হবে, মানে 37°C তাপমাত্রায় বিক্রিয়াটা হবে। বিক্রিয়াটা হইলে কি হবে, বিক্রিয়াটা হইলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে আমার ইনভার্ট চিনি। কি হবে, ইনভার্ট চিনি, মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ইনভার্ট চিনি, এটা কি আমার ইনভার্ট চিনি, ইনভার্ট চিনি। ওকে, এইবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে ইস্ট থেকে আমার কোন এনজাইম নিঃসৃত হবে, ইনভার্টেজ এনজাইম নিঃসৃত হবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভুল করা যাবে না। ইনভার্টেজ এনজাইম নিঃসৃত হবে। এরপরে এই ইনভার্ট চিনি থেকে আমার হচ্ছে 10% অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে, CH3CH2OH, মানে আমার ইথানল 10% তৈরি হবে। আর সাথে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, বুঝছেন, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। হ্যাঁ, এটা 4 মোল তৈরি হয়, সাথে 4 মোল কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। এটা কি আমরা কি বলি, মল্ট বলি, মানে আমার এই যে অ্যালকোহল তৈরি, হ্যাঁ, অ্যালকোহল তৈরি, মল্ট। এন্ড এটার জন্য কোন এনজাইম কাজ করবে, এটার জন্য কাজ করবে হচ্ছে আমার জাইমেজ এনজাইম। খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট।
20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওকে, তার মানে এই যে একটা একটা বক্সের মাধ্যমে প্রসেস দেখাই দিলেন। এইবার এটার আন্ডারে দুইটা বিক্রিয়া দিয়ে দিবেন। এটার আন্ডারে কি দিয়ে দিবেন? দুইটা বিক্রিয়া দিয়ে দিবেন। যা লিখছেন তাই দুইটা বিক্রিয়ার মাধ্যমে রিপ্রেজেন্ট করবেন। প্রথমে একটু বাংলা লিখবেন। যদি আপনাকে প্রশ্নে দেয়, আমি কিন্তু সিকিউর জন্য পড়াচ্ছি, হ্যাঁ, মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি, আপনাকে তো এটাই দিবে সিকিউতে। তো যদি সিকিউ দেয় তখন আমরা কি করব বলেন তো? আমরা তো এইভাবে দেখাবো, প্লাস উপরে বাংলা লিখবো যে একটা ধাপ 1, ধাপ 1 লিখে একটা বিক্রিয়া লিখবো। ধাপ 1-এ কি লিখবো? খেজুর বা আখের রসে 16 থেকে 20% সুক্রোজ থাকে, ওইটাকে আমরা 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে ইনভার্ট চিনিতে পরিণত করি। এই ইনভার্টেজ এনজাইমটা আসে হচ্ছে ইস্ট থেকে, যা আমরা খেজুরের রসে মিক্স করি। ওই ইস্টের গ্রোথের জন্য আমরা অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করি। এতটুকু বইলা ধাপ 1 শেষ করবেন। ধাপ 1 শেষ করার পরে ধাপ 1-এর বিক্রিয়া দিয়ে দিবেন। কোন বিক্রিয়াটা বলেন তো? এই যে কোন বিক্রিয়া? C12, H22 ও 11। ওর সাথে ওরে কি করছেন? ওরে আমি কি করছি? C6H12O6, একটা গ্লুকোজ আর একটা কি ফ্রুক্টোজ। আমরা জানি ওরা একজন আরেকজনের সমান, রাইট? ইনভার্ট চিনি, এটাকে আমরা বলি ইনভার্ট চিনি। এখানে আপনি কি করবেন? ইনভার্টেজ এনজাইম দিবেন, আর এখানে কি দিবেন? 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিবেন। ধাপ 1 শেষ। এবার ধাপ 2-এ লিখবেন যে এই ইনভার্ট চিনি জাইমেজ ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইমের প্রভাবে 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মাধ্যমে 4 অণু বা 4 মোল ইথানল, বা মানে আমাদের যে অ্যালকোহল তৈরি হয় 10%, মানে মল্ট তৈরি হয়, ওই বিক্রিয়াটাও এখানে দিয়ে দিবেন। তাহলে এখানে কি হচ্ছে? এখানে কত ডিগ্রি দিবেন? 20 থেকে 24। ভাই এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, নট ফর এইচএসসি, এডমিশনের জন্য মনে রাখতে হবে। বুয়েটে এখানে বক্স দিয়ে দিবে, বুয়েটে এই জায়গায় বক্স দিয়ে দিবে, বুঝছেন? ইনভার্টে এখানে কি দিবেন? জাইমেজ এনজাইম। এরপর এই জাইমেজ এনজাইমটা দিয়ে কি করবেন আপনি? এইটাই কি আমার 10%। এই যে দেখেন, দেখেন তো আমাদের বিক্রিয়াগুলো ঠিক আছে কিনা? আমার মনে হয় বিক্রিয়া ঠিক আছে। ওকে, ফাইন। এরপর আপনার কাজ কি? এরপর আপনার কাজ হচ্ছে 2 নাম্বার ধাপ। ধাপ ধাপ দিয়ে লিখবেন। একটা ধাপের ভিতরে, 1 নাম্বার পয়েন্টের ভিতরে ধাপ 1, ধাপ 2, ধাপ 1, ধাপ 2। এরপরে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে কি লিখবেন? অ্যাসিটোব্যাক্টের রূপান্তর। অ্যাসিটোব্যাক্টের রূপান্তর কি? অ্যাসিটোব্যাক্টের রূপান্তর ওই যে আমরা যে 10% কি দিছি বলেন তো? 10% ইথানল থেকে প্রায় 400-500 ml এর মতো, বুঝছেন? 400-500 ml এর মতো, 350 থেকে 400 দেন, 450 দেন। ওকে, 350 থেকে 450, এই ml টা দেন। এত ml কে আমরা এখান থেকে সরাই নিই। আমি যা লিখতেছি এখানে আপনি তা ফ্লো চার্ট দিয়ে দেখাবেন, প্লাস বাংলা লিখবেন। ওরা আপনারা কেমনে চাইরে চাই না দেয় আমি দেখবো মিয়া, আপনার টেনশন কি? তাহলে এই যে 10% ইথানল, এই 10% ইথানলকে, 10% ইথানল থেকে 350 থেকে 450 ml কে নিয়ে 10% ইথানলের মানে মল্টের 350 থেকে 450 ml কে নিয়ে আমরা কি করব? আমরা মাটির পাত্রে রাখবো, এটা মাটির পাত্রে রাখবো। এটা হচ্ছে আমাদের মাটির পাত্র। এটা কি? এটা হচ্ছে আমাদের মাটির পাত্র। এইভাবে রেখে দিব। রেখে দিলে কি হবে? একটা আস্তর পড়বে, একটা আস্তর পড়বে, স্তর পড়বে, একটা স্তর পড়বে, স্তর। ওই স্তরটাকে আমরা কি বলি বলেন তো? অ্যাসিটোব্যাক্টর। কি বলি বলেন তো? অ্যাসিটোব্যাক্টর বা মাইক্রোডার্মা অ্যাসিটি, যেটাকে আপনারা বলেন অ্যাসিটোব্যাক্টর। এরপর আপনার কাজ কি? এরপর আপনার কাজ হচ্ছে এইটাকে অন্ধকারে রেখা দেওয়া, অন্ধকারে 7 দিন রেখা দেওয়া, অন্ধকারে 7 দিন রেখা দেওয়া। 7 থেকে 10 দিন রেখে দিবেন। অন্ধকারে যদি 7 থেকে 10 দিন রেখে দেন, তাইলে কি হয়ে যাবে? তাইলে আমার ফাইনাল ফাইনাল মাইক্রোডার্মা অ্যাসিটি মানে অ্যাসিটোব্যাক্টর তৈরি হয়ে যাবে। ফাইনাল অ্যাসিটোব্যাক্টর তৈরি হয়ে যাবে।
ওকে, এই ফাইনাল অ্যাসিটোব্যাক্টরটা দেখেন, আমরা কিন্তু এইখান থেকে 300 থেকে 450 ml নিছিলাম। এই ফাইনাল অ্যাসিটোব্যাক্টরটাকেই আপনি আবার কি করবেন, এই ইথানলের দ্রবণে দিবেন, এই ইথানলের দ্রবণে মিশাবেন, আপনার কাজ শেষ। ওকে, আপনার কাজ শেষ। তখনই কি হবে, আমার বিক্রিয়া হবে, তখনই আমার কি হবে, বিক্রিয়া হবে। বিক্রিয়া হবে, সেটা কি আমার এই যে জারণ হবে, কি হবে, জারণ হবে। তাহলে আমাদের তখন বিক্রিয়াটাও দিয়ে দিতে হবে। কার প্রভাবে, এই যে আমার মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টর, হ্যাঁ, মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টর। এখান থেকে আমার কি হবে, এই যে ইথানল কি হয়ে যাবে, ইথানোয়িক অ্যাসিড হয়ে যাবে। এটা কিন্তু ছিল 10%, এখন এটা হয়ে যাবে কত, 6 থেকে 10%। দেখেন, এই যে আমাদের এই বিক্রিয়াটা, এই যে এই বিক্রিয়াটা, ওকে, সাথে পানি, সাথে কি তৈরি হবে, সাথে তৈরি হবে হচ্ছে পানি, সাথে আমার পানি তৈরি হবে, সাথে পানি। আর এখানে অবশ্যই 20°C তাপমাত্রা দিয়ে দিবেন। ওকে, শেষ, আমাদের পড়ালেখা শেষ। এরপরে 3 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ কি, 3 নাম্বার ধাপ হচ্ছে পাস্চুরাইজেশন বা পাস্তুরীকরণ। পাস্তুরীকরণে কি কাজ, আপনার কোনো কাজ নাই। আমরা এই যে আমাদের এই যে ইথানলটাকে, ইথানোয়িক অ্যাসিডটাকে নিব, মানে ভিনেগারটাকে নিব, এটা কি, এটারে জাস্ট হিট দিতে হবে। হিট দিলে কি হবে, এখানে জীবাণু থাকে, হ্যাঁ, এটা কি আমার উইথ জীবাণু, এটা কি আমার উইথ জীবাণু। আমরা যখন হিট দিব 80°C মতো, যখন হিট দিব তখন আমার ফাইনাল ভিনেগার তৈরি হয়ে যাবে। এটা কি আমার উইদাউট জীবাণু, উইদাউট জীবাণু। শেষ আমার পড়াশোনা। মানে আপনি এইভাবে মানে কি, এইভাবে ধাপ দেখাবেন, মানে এইভাবে ফ্লো চার্ট দিবেন, বাংলা লিখবেন, বাংলা ফ্লোচার্ট বিক্রিয়া, বাংলা ফ্লোচার্ট বিক্রিয়া, বাংলা ফ্লো। দেখেন ভাই, এটা একটা বাংলা পড়ার চ্যাপ্টার, বাংলা পড়ার চ্যাপ্টারে নাম্বার তোলা কিন্তু কষ্ট আছে, বাট যদি আপনি একটু সিস্টেমেটিক উপায়ে একটু মানে একটু মাথা খাটান, তাইলে কিন্তু জিনিসটা ইজি, দেখা যায় না, হ্যাঁ দেখা যাবে। একটু যদি সিস্টেমেটিক উপায়ে আপনি যদি একটু প্রেজেন্ট করেন, আপনার প্রেজেন্টেশনটা যদি সুন্দর থাকে, তাহলে ওরা নাম্বার দিয়ে দেবে। ওকে, আচ্ছা ফাইন। এরপরে খাদ্য উপাদানের কাজ ও উৎস। ভিনেগার, আচ্ছা এটা মনে হয় হচ্ছে, সরি, এটা মনে হয় একটু ভুল টাইটেল আসছে, সরি, এটা একটা ভুল টাইটেল আসছে, সরি, এটা একটা ভুল টাইটেল আসছে, হ্যাঁ, এটা একটা ভুল টাইটেল আসছে। আচ্ছা, ভিনেগার, তাহলে এই জায়গায় আপনি দেখছেন, তাহলে এসিটিক অ্যাসিড 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়, ভিনেগার বলা হয়। পিএইচ এর মান কত, 4.74। পিকে এর মান কত, 4.74। পিকে এর ভ্যালু কত, 4.74। আর কে এর ভ্যালু কত বলেন তো, 1.8 10⁻⁻5। এগুলো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, এগুলো একটু মুখস্থ রাখবেন। পিকে এর মানও হচ্ছে 4.74, কে এর ভ্যালু কত, 1.8 10⁻⁻4। এই পিএইচ অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, এই যে লাইনটা পড়েন, পিএইচ মানে এটা কি অম্লীয় পরিবেশ না, অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তাই অ্যাসিটিক অ্যাসিডের জীবাণু ধ্বংসকরণ প্রক্রিয়া অম্লীয় পরিবেশের উপর নির্ভর করে। ওকে, তাই প্রিজারভেটিভ রূপে মাত্র 3% অ্যাসিটিক অ্যাসিড ও 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণের ও 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণের মিশ্রণে অর্গানিজম মরে যায়, আর এদের বৃদ্ধি ব্যাহত হয়। অ্যাসিটিক অ্যাসিডের লবণ কোনটা, অ্যাসিটিক অ্যাসিডের লবণ কোনটা, এই দেখেন, প্রিজারভেটিভ হিসেবে কি ইউজ করা হয়, C3COOH, আর 4% C3COONA, সোডিয়াম ইথানোয়েট। ওকে, সোডিয়াম ইথানোয়েট, এটা আমার প্রিজারভেটিভ রূপে ইউজ করা হয়। তাতে কি হয়, যে মাইক্রো অর্গানিজম গুলো কি হয়, মরে যায়, ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। দেখেন, বই পড়াচ্ছি, আমি আমার মতো বুঝাই দিচ্ছি, এগুলো কিন্তু লিখতাম না, বাট এটা আসলে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে হবে, বাংলা চ্যাপ্টার তো বুঝছেন না, এই জন্য এখানে রাখছি আর কি। আচ্ছা, প্রিজারভেটিভ রূপে ভিনেগারের ক্রিয়া কৌশল, এখানে অনেক কিছু লেখা আছে, এইখানে অনেক কিছু লেখা আছে, নর্মাল জিনিস মাথায় রাখতে হবে। যে দেখেন, সামান্য মৃদু অ্যাসিড বা যেমন ভিনেগার বা অম্লীয় লবণ ব্যবহার করে খাদ্যের আর কি, হ্যাঁ, খাদ্যের পিএইচ যত কম রাখা যায়, ততই ওই ক্ষতিকর ব্যাকটেরিয়া
হ্রাস পায়। ওকে, অর্থাৎ সামান্য H+ এর উপস্থিতিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে প্রিজারভেটিভ রূপে ভিনেগারের গুরুত্ব রয়েছে। ভিনেগার যা প্রধানত অ্যাসিটিক অ্যাসিড, এটি নিম্নরূপে ক্রিয়া করে। কেমনে? এই যে এটা লিখে আসতে হবে, এটা পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। দেখেন, ইথানোয়িক অ্যাসিডটা বিয়োজিত হয়ে কি বানাচ্ছে? এই যে আমাদের ইথানয়েট আয়ন আর H+ আয়ন। এই জীবন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া H+ এর সাথে বিক্রিয়া করে কি হয়? নিষ্ক্রিয় হয়ে যায় বা মরে যায়। ওকে, এই জিনিসটা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে হবে, মাস্ট লিখে দিয়ে আসতে হবে, মাস্ট। এটার উপরই সব নাম্বার ডিপেন্ড করে। এরপরে কি? খাদ্য উপাদানের কাজ ও উৎস। বিরক্তিকর লাগতেছে একই, মানে সরি, মানে আসলে এটা এটা হচ্ছে গিয়ে আসলে অন্য আরেকটা হচ্ছে গিয়ে পড়া। ভিনেগারের ব্যবহার। খাদ্যবস্তুকে ব্রাইন বা গাঢ় জলীয় লবণের পানিতে ডুবিয়ে নিলে খাদ্য থেকে পানি দূর হয়। ওই খাদ্যবস্তুকে ভিনেগারে সিক্ত করে নেওয়া হয়। এই যে এরূপ সমগ্র প্রক্রিয়াকে কি বলা হয়? পিকলিং বলা হয়। কি বলা হয়? পিকলিং বলা হয়। সবজি যেমন শসা ও মাছ, মাংস ভিনেগারে পিকলিং করে সংরক্ষণ করা হয়। মাংস রান্নার সময় যদি আপনি কি করেন, ভিনেগার দেন, তাহলে মাংসটা সিদ্ধ হইতে হেল্প হয়। এটা একটু লেখেন, মাংস সিদ্ধতে রান্নার সময় মাংস সিদ্ধ হতে ভিনেগার ইউজ করা হয়। মাংস সিদ্ধ ভালো হয় যদি ভিনেগারটা দেন। লবণ দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল। খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া মুক্ত রাখাই সকল প্রিজারভেটিভস এর মূলনীতি। ওকে, খাদ্য লবণ পানিগ্রাহী পদার্থ, মানে ওই যে আপনি যেমন লবণের ভিতরে পানি দিলে কি হয়? পানিটা শোষণ করে নেয়। অর্থাৎ লবণ দিয়ে মাছ মাংস সংরক্ষণ করলে অভিস্রবণ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য থেকে পানি লবণে স্থানান্তরিত হয়ে যায়। ফলে ব্যাকটেরিয়া বেঁচে থাকার মাধ্যমের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া খাদ্যদ্রব্যকে নষ্ট করতে পারে না। ওকে, বাংলা কথাবার্তায় একটু ভুল টুল থাকতে পারে, টাইপিস্টের সমস্যা, এটা আমার সমস্যা না। ও টাইপ করছে, আমি ওইটা জাস্ট এখানে ইনপুট করছি। ওকে, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। আহারে, আমার টাইপিস্ট এত ভুল করে কেন? আচ্ছা, এটা নতুন টাইপিস্ট, বুঝছেন? আমার টাইপিস্ট হচ্ছে গিয়ে মিস করতেছে আমি ওরে। আমার এই যে এত বছর, এই যে আমার যত প্রশ্ন দেখেন না, সব কিন্তু আমার ওই টাইপিস্ট আসলে টাইপ করছে, বুঝছেন? ও আসলে এখন একটা জব করে, তো এই জন্য ওরে আমি পাচ্ছি না, কষ্ট লাগতেছে। গত 1.5 বছর ধরে আমার ফাইল টাইপ করে। সবাই ওর জন্য দোয়া করবেন। ভিনেগারের সহজলভ্য ও নির্দোষ একটি প্রিজারভেটিভ। ভিনেগারের পিএইচ এর মান 4.74 হওয়ায় এ অম্লীয় পরিবেশ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এই অম্লীয় পরিবেশে বা এদের বৃদ্ধিতে বাধা পায়। তাই মাছ, মাংস, শাকসবজি সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। ভিনেগার স্বাদে তৃপ্তিকর অম্লস্বাদ যুক্ত হওয়ায় আচার সংরক্ষণে, স্যুপের স্বাদ বৃদ্ধি করতে, মাছ মাংস রান্নার কাজে ব্যবহার করা হয়। স্যুপের স্বাদ বৃদ্ধি করতে মাছ মাংস রান্নার কাজে ব্যবহার করা হয়। ভিনেগারের সংস্পর্শে প্রোটিন অণুতে বিয়োজন সহজ ঘটে, তাই মাছ মাংস রান্নায় ভিনেগার সুফলদায়ক ভূমিকা রাখে। সালাদ তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়। সালাদ না, এটা সালাদ মানে তো নামাজ হয়ে গেছে, সালাদ হবে। আর যাই হোক, ভিনেগারের সংস্পর্শে প্রোটিন অণুতে বিয়োজন সহজ ঘটে, মানে কি? ওই যে ফাইবারটা পাতলা হয়ে যায়। ফাইবার পাতলা হয়ে গেলে কি, পানি এর ফাইবারের ভিতরে প্রবেশ করে সিদ্ধ করতে সুবিধা হয়। হ্যাঁ, মাংস সিদ্ধ করতে সুবিধা হয়। এরপর এসিড মাধ্যমে পিকলিং বা আচার তৈরিতে ভিনেগারের গুরুত্ব সবচেয়ে বেশি। পেঁয়াজ, রসুন, পেঁয়াজ লেখছে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শীতের বিভিন্ন সবজি, মাংস প্রভৃতি ভিনেগার ডুবিয়ে সংরক্ষণ করা হয়। ভিনেগার সহ খাদ্যবস্তুকে তাপ দিয়ে ফুটিয়ে নিলে বিভিন্ন অণুজীব বা ব্যাকটেরিয়া মরে যায়। এ অবস্থায় খাদ্য সংরক্ষণ অনেক বেশি কার্যকর ও দীর্ঘকাল সম্ভব হয়। এগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখে আসতে হবে। হ্যাঁ, পয়েন্ট করে লিখে আসতে হবে। এই যে দেখেন, চাটনির মতো রেসিমোস নামক বিভিন্ন মিশ্র সবজি থেকে মুখরোচক খাদ্য তৈরি করা যায়। যেমন ফুলকপি, মূলা, শালগম, গাজর, বরবটি, শসা, কাঁচা পেঁপে, কামরাঙা ইত্যাদি সবজিকে টুকরো করে চিনি, লবণ ও ভিনেগার সহ ফুটিয়ে নিলে রেসিমোস তৈরি হয়। আমার মারে গিয়ে যদি আমি এটা বলি, আমার থাবড় দিব। এই মিশ্র সবজিকে বায়ুরোধী করে কাচের বয়মে ভর্তি করে দীর্ঘদিন পর্যন্ত রাখা যায়। ওকে,
দীর্ঘদিন পর্যন্ত রাখা যায়, জাস্ট নর্মাল বাসা বাড়ির আচার বানানোর প্রসেস, আর কিচ্ছু না ভাই, আর কিচ্ছু না। ওকে, আর কিচ্ছু না। এই যে ফাইনালি হচ্ছে গিয়ে ওদের আমরা খাদ্য উপাদানের কাজ ও উৎস পাইছি। এই জায়গাটা একটু সুন্দর করে পড়বেন, আমি অনেক শখ করে এই জিনিসটা রাখছি আপনাদের জন্য, একটু পড়বো। দেখেন, খাদ্য উপাদান মানে হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের কাজ কি? শক্তির উৎস হিসেবে কাজ করে। কিসের কিসের ভিতরে পাওয়া যায়? ভাত, গম, আলু, মূলা, গাজর, বিট, ইক্ষু, খেজুর, মধু। প্রোটিন কি করে? দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে। মাছ, মাংস, ডিম, ডাল। মাছ, মাংস, ডিম, ডাল, এগুলা কি? এগুলো হচ্ছে আমার প্রোটিন। দেখা যায়? হ্যাঁ, দেখা যাবে। এগুলো হচ্ছে আমার প্রোটিন। তেল বা চর্বি শক্তি সরবরাহ করে। বিভিন্ন উদ্ভিজ্জ তেল যেমন সয়াবিন তেল, নারিকেল তেল, সরিষার তেল, মাছের তেল, ঘি, মাখন, দুধ, এরা কি শক্তি সরবরাহ করে। ভিটামিন কি করে? পুষ্টি ও দেহ সংরক্ষণ করে। বিভিন্ন ফলমূল, তরিতরকারি, দুধ, এগুলোতে কি পাওয়া যায়? ভিটামিন পাওয়া যায়। তারপর খনিজ লবণ দেহের গঠন ও ক্ষয় পূরণ করে। খাদ্য লবণ, পানি, ফল, শাকসবজি। ওকে, তারপর পানি মেটাবলিক পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজ করে। মেটাবলিক পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজ করে। ক্লাস 7-8 এর বাচ্চারাও এগুলো পারে। আমি এখানে রাখছি কেন বলেন তো? আপনারা যাতে একবার রিডিং পড়েন, এগুলা পড়লে আপনার সুবিধা হবে, অসুবিধা হবে না। যা বলতেছি শুনেন। ওকে, এগুলো একটু পড়বেন, এগুলো পড়লে ভালো, লিখে লিখে পড়লে আরো ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর 5 মিনিট পড়াবো, গুনে গুনে আর 5 মিনিট পড়াবো, আর কোনো পড়ানি নেই। আসেন বিসমিল্লাহ বলে শুরু করি। কোনটি উত্তম খাদ্য সংরক্ষক? আপনি পড়তেছেন ভিনেগার, তার মানে আসলে উত্তর ভিনেগার। নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়? আমি কিন্তু কোনো তাড়াহুড়ো করতেছি না, আসলে এই জায়গাটা পড়া অল্প, বুঝছেন, পড়া অল্প। নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়? ইনভার্টেজ এনজাইম মানে ভিনেগার প্রস্তুত করা হয়। উত্তর যা, ভিনেগার। ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে? H+ প্রদানের মাধ্যমে, মানে অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে। মানে কি? অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়? ইনভার্টেজ। সুক্রোজের আদ্র বিশ্লেষণে ইনভার্টেজ এনজাইম ব্যবহার করা হয়। ইনভার্টেজ এনজাইম ব্যবহার করা হয়, হ্যাঁ, ইনভার্টেজ এনজাইম ব্যবহার করা হয়। ওই যে একদম প্রথম, কয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলেন? 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। জাইমেস কয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা? 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অ্যাসিডোবেক্টর কটটুক? 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে নাই। ওকে, আচ্ছা। মল্টেজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহার করা হয়? এটা এটা জুলজির প্রশ্ন। মল্টেজ থেকে গ্লুকোজ, মল্টেজ থেকে গ্লুকোজ, দেখেন মল্টেজ পরিপাক চ্যাপ্টারে আছে, হ্যাঁ। মল্টেজ থেকে গ্লুকোজ, কেউ উত্তেজনা বশত ইনভার্টেজ দিয়ে দিয়েন না, এটা হয়ে যাবে ম্যালটেজ। মল্টেজ থেকে কি আসবে? ম্যালটেজ আসবে, ম্যালটেজ আসবে। ওকে, ম্যালটেজ এনজাইম। নিচের কোনটি ভিনেগার? 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড, বাকিগুলা পানি। 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড, বাকি পার্ট পানি। দেখেন 6 মানে কি? 94 হচ্ছে পানি, 10 মানে হচ্ছে 90 মানে পানি। 94 থেকে 90% হচ্ছে পানি। ওকে, আচ্ছা। এই যে এখানে হচ্ছে আমাদের ওই যে সেই বিখ্যাত উদ্দীপক দেওয়া আছে, সেই বিখ্যাত উদ্দীপক, সেটা কি বলেন তো? এই যে দেখেন, A+ পানি ইনভার্টেজ 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আচ্ছা, আমি মনে হয় এখানে পানি দেই নাই, এখানে পানি দিছিলাম, এখানে পানি দিছিলাম, পানি দেই নাই মনে হয়। এই যে এই জায়গাটাতে পানি দেই নাই, হ্যাঁ, এই জন্য কেমন জানি খালি খালি লাগতেছে। এই জায়গায় কি হবে? পানি হবে, হ্যাঁ, এই জায়গায় পানি দিয়ে। দেখেন তাহলে আমার কি? এ হচ্ছে সুক্রোজ, পানি, ইনভার্টেজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ওকে, গ্লুকোজ, জাইমেস। বি, বি কি হবে বলেন তো? বি হচ্ছে আমার ইথানল। বি কি? ইথানল। এই ইথানলকে অ্যাসিটোব্যাক্টর দিব, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এ এর সংকেত কি? এ কোন জায়গায়? এ হচ্ছে আমার সুক্রোজ, C12H22O11। ওকে, বি থেকে ভিনেগারের বি থেকে ভিনেগারের মূল উপাদান কোন প্রক্রিয়ায় তৈরি করা হয়? জারণ, জারণ, জারণ। এটা কিন্তু জারণ প্রক্রিয়ায়। দেখেন বি কি হয়? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। তার মানে এটা কি হবে? জারণ প্রসেস হবে। এটা কি হবে? জারণ প্রসেস হবে। ভুল করা যাবে না, ওরা ফার্মেন্টেশন টেশন লিখে দিবে, আপনি উত্তেজিত হয়ে এটা দাগাই ফেলবেন, হবে না এরকম। নিচের কোনটি ভিনেগার? এটা খুবই ট্রিকি প্রশ্ন। 6 থেকে 10%, এটার ভিতরে যেমন এটা কি দেওয়া আছে? 15% ইথানোয়িক অ্যাসিড। না, 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 এটা ভিনেগার হবে না।
অনেকে ভুল করে এটা দাগাবে, হবে 6 থেকে 10%, মানে এটার ভিতরের কোনো একটা পার্সেন্টেজ। খুবই ট্রিকি প্রশ্ন, ভালো প্রশ্ন। ওকে, আচ্ছা তারপরে যান, নিচের কোনটিকে ভিনেগার বলে? 6 থেকে 10% ফর্মিক অ্যাসিড না, 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। এগুলো আপনি পারেন, এগুলো খুবই ছোট আলোচনা, সমস্যা নেই। ভিনেগারের বৈশিষ্ট্য সিলেট বোর্ড 23-এ আসছে, দেখেন ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করা, ইয়েস। পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ করা, ইয়েস। তেল ও চর্বির জারণ প্রতিরোধ করা, না না না, এগুলো কার কাজ? এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের কাজ। কার কাজ এটা? অ্যান্টি অক্সিডেন্টের কাজ। কার কাজ? এটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ। ওকে, তাহলে আমার 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভাই 22-এও কোনো, 22-এর যত প্রশ্ন আনকমন আছে সব কিন্তু এখানে রাখা আছে। 22-এর যত প্রশ্ন আনকমন আছে সব কিন্তু এখানে রাখা আছে, এমন না যে আমি 22-এর প্রশ্ন পড়াচ্ছি না, রাইট? সো নতুন কিছু নাই আর কি। মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল ব্যবহার করা হয়? 10%। কত? 10%। এটা এবার আসছে দিনাজপুরে 23-এ। মল্ট মল্ট 10% ইথানল কি হচ্ছে মল্ট বলা হয়, হ্যাঁ মল্ট মিশ্রণ বলা হয়। ইথান, এই যে দেখেন এটা কি আমার, এটা হচ্ছে আমার সুক্রোজ। সুক্রোজ রে পানি দিলে কি হবে? ইনভার্টেজ 37°C গ্লুকোজ ফ্রুক্টোজ। তাহলে এটা কি আমার ইনভার্টেজ, এটা কি আমার ইনভার্টেজ। ওকে, এটা কি হবে? ইনভার্টেজ হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর ভিনেগারে পানির পরিমাণ কত? ওই যে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড, তাহলে বাকিটুকু হচ্ছে পানি, 90 থেকে 94%। ট্রিকি প্রশ্ন, হ্যাঁ। কেউ কিন্তু মানে উত্তেজনা বশত এটা দাগাই দিয়েন না, এটা দাগাই দিলেই ভুল, এটা দাগাই দিলেই ভুল। 6 থেকে 10% কি? ইথানোয়িক অ্যাসিড, তার মানে বাকিটা কি হবে? বাকিটা হচ্ছে আমার ভিনেগার হবে, পানি হবে, হ্যাঁ। এটা কি আমার, এটা হচ্ছে আমার পানি। আর এটা কি? এটা হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড। একটু সতর্ক থাকতে হবে, হ্যাঁ একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে। পানির পরিমাণ জিজ্ঞাসা করছে। মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটি সঠিক? একটু ভালো করে পড়েন। যা এগুলা কিন্তু খুবই কনফিউজিং, হ্যাঁ খুবই কনফিউজিং। আপনি দেখলেই মনে হবে যে কি কোন সবগুলোই হচ্ছে, বাট এরকম না। জাইমেস সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে? উত্তর হচ্ছে না, জাইমেস করে না, ওইটা করে কি? ইনভার্টেজ করে। ওইটা কি করে? ইনভার্টেজ করে। ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে, ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। এটা তো ঠিক আছে মনে হয়, মনে হয় এখানে কোনো একটা সমস্যা আছে। ইস যোগ করা হয় অবাঞ্ছিত ব্যাকটেরিয়া রোধ করার জন্য, না। অ্যাসিডোব্যাক্টর ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা কারেক্ট, এটা কারেক্ট। এখানে কি হয়েছে বুঝতেছি না, ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে, এটা দ্বারা কি বুঝাইছে আমি বুঝি নাই। এখানে কোনো একটা ওয়ার্ড মিসিং আছে, এটা একদম কারেক্ট, হ্যাঁ এটা 100% কারেক্ট। এখানে কোনো একটা ওয়ার্ড মিসিং আছে, এটা ভুল। এটা, এটাতে কোনো কিছু একটা মিসিং আছে, বুঝছেন? মিসিং আছে, মিসিং আছে। ওকে, ভিনেগার ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, আচ্ছা। ইথানল থেকে প্রস্তুত করা হয়, আচ্ছা। H+ এর মাধ্যমে অণুজীবের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, ঠিক আছে। তার মানে আমার তিনোটাই কারেক্ট, এখানে কি তিনোটাই কারেক্ট। ওকে, ওকে। আর অল্প প্রশ্ন আছে হয়তো, তাহলে একটা কথা মাথায় রাখবেন, এনাম ভাই ফার্স্ট পেপার শেষ করে দিছে। ওকে, এনাম ভাই ফার্স্ট পেপার শেষ করে দিছে। তো এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হওয়া, এখনই ঘরে টাকা চেয়ে রাখা যে মা 1550 টাকা লাগবে, বাবা 1550 টাকা লাগবে, কেন লাগবে? এনাম ভাইয়ের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হব। আমি যে কোনো প্রিপারেশন নেই, আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেও এই ব্যাচে মাস্ট ভর্তি হবেন। কেন ভর্তি হবেন বলেন তো? কারণ একটু বড় ভাইদের জিজ্ঞাসা করে আসেন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি হয়ে যায়, এই কথাটার সাথে তারা বিশ্বাসী। এন্ড এই বিশ্বাসে তারা যে কত বড় সড়ো মারা খাইছে এটা তারা নিজেও জানে না। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি অবশ্যই হয়, হবে না বলতেছি না, বাট সেটা অল্প কিছু পার্সেন্টেজ স্টুডেন্টের জন্য যারা প্রপার প্রিপারেশন নিছে। প্রপার প্রিপারেশন মানে কি জানেন? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন, সাথে সাথে আপনি ভার্সিটির কোশ্চেন ব্যাংকও সলভ করতেছেন, ওইটা হচ্ছে প্রপার প্রিপারেশন। আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছেন, মানে বুয়েটের জন্য পড়ছেন, সিকিউরিটির জন্য পড়ছেন, বুয়েটের পরীক্ষা দিছেন, আপনি জীবনে ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক দেখেনি নাই, ধরেনি নাই, আপনি ঢাকা ভার্সিটির পরীক্ষা দিতে চলে গেছেন, আপনার কাছে যেই ম্যাথটা হচ্ছে গিয়ে করতে বলবে 30 সেকেন্ড, আপনি ওইটা করতেছেন 1 মিনিটে, হবে না তো? আপনি রিটেন প্রিপারেশন নিয়ে গেছেন, হবে না। প্রবলেম এই জায়গাতে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন অটোমেটিক হয়ে যায় ইফ আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটার সাথে সাথে ডেইলি 1 ঘন্টা করে ঢাকা ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করেন, না হলে জীবনও হবে না। এখন আমাদের পোলাপাইন এতটা প্রেসারে থাকে, অফলাইনে তিন তিন ঘন্টা ক্লাস করে আসে,
তার উপর এক্সাম, ওই এক্সাম খারাপ হয়, এর উপর উইকলি খারাপ হয়, বাসায় আসে মেসেজ, এর ভিতরে দেয় এইচএসসি রেজাল্ট, এর ভিতরে অনলাইনের এক এক ভাইয়া এক এক ধরনের কথা কয়, ওরা যাইবো কই? ওরা যাবে কই? আপনাদের দোষ দিচ্ছি না, আপনারা তো আসলে ভুক্তভোগী। আমরা আপনাদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখাই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য। না, আমি অ্যাকচুয়াল ফ্যাক্ট বলি, আমি অ্যাকচুয়াল ফ্যাক্ট বলতে বিশ্বাসী, আমি অ্যাকচুয়াল ফ্যাক্ট বলে আমার এখানে ভর্তি করাই। এখানে কোনো চাওয়াবাজির জায়গা নাই। আমি বাকিদের কথা বলতেছি না, সবাই ভালো পড়ায়, বাট আমরা কি চাইবো? আপনারা আমাদের কাছে পড়েন, এন্ড অফলাইনে তো বাপমা চাইবো অফলাইনে পড়েন, আপনি এমনি পাগল হয়ে যাবেন। এর ভিতরে দিব এইচএসসি রেজাল্ট, তখন আবার ইঞ্জিনিয়ারিং পোলাপাইন ভাইয়া ভার্সিটি পোলাপাইন তখন হচ্ছে গিয়ে আরো ডিপ্রেশনে পড়ে যাবে, প্রতিযোগিতা বেড়ে যাবে। এর ভিতরে হচ্ছে গিয়ে যদি জিপিএ 5 মিস যায়, মেডিকেল থেকে আপনি পিছিয়ে গেলেন, তার মানে যেই বান্দারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিল ও যাইব কই? কথা বুঝেন নাই? মানে অ্যাডমিশনের টাইম দিয়ে আসলে এরকম অনেক আপ ডাউনস এর ভিতর দিয়ে যাইতে হয়, মেন্টালি আপ ডাউনের ভিতর দিয়ে যাইতে হয়। এই জন্য এখন এই যে কেন মহারিভিশন দরকারি, এমন ভাবে পড়াই দিতেছি, আপনি এইচএসসি পরীক্ষা দিতে যাবেন এর আগেই আপনার কেমিস্ট্রি চিন্তা মুক্ত, এইচএসসি পরীক্ষা দিয়ে আসেন তাও কেমিস্ট্রি চিন্তা মুক্ত, শেষ, কেমিস্ট্রি নিয়ে ভাই টেনশন নেই। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশাল প্রিপারেশন নেন। আপনি তো টাকা দিচ্ছেন না আমাকে, টাকা দিচ্ছেন, আমি নিজের স্বার্থে পড়াচ্ছি। তো আপনার প্রত্যেকটা সাবজেক্টের এরকম স্পেশাল প্রিপারেশন নেন, স্পেশাল প্রিপারেশন নিয়ে সবগুলা সাবজেক্ট ঠিক যাতে আপনার পরীক্ষায় ভালো হয় ওই চিন্তা করেন। তাইলে দেখবেন আপনার অ্যাডমিশনের যে পরের 3 মাস আপনি শিওর থাকতে পারবেন যে না ভাই আমার A+ আসবেই, আমি ভাই মেডিকেলের প্রিপারেশন নিব, ভাই আমার ওইটা 90% প্লাস আসছে, আমি হচ্ছে গিয়ে আপনার কি বলে আমি বুয়েটে প্রিপারেশন নেওয়া শুরু করব। ভাই 85% প্লাস আসলে কি বুয়েটে হবে না? হবে না বলতেছি না রে ভাই, তুই তোর মতো চিন্তা কর, যে ভাই আমার 80% প্লাস আসছে, বা ভাই 85% প্লাস আসবে, আমি শিওর আমি বুয়েটের প্রিপারেশন নিব। ভাই তুই নে, ওরা পার্সেন্টেজ কত বলে না বলে রিকোয়ারমেন্টের পরের হিসাব, তুই নেওয়া শুরু কর। এই যে তুই যে বুয়েটের প্রিপারেশন নেওয়া শুরু করলি, 2 মাস পরে তুই বুয়েটের পরীক্ষা দিতে পারলি না, লস নাই ভাই, বিশ্বাস কর লস নাই। কেন লস নাই? তুই পড়ছস না, পড়ছস তো, পড়ার এই প্র্যাকটিসের ভিতরে তো আসছস, হ্যাঁ শেষ, এটাই এনাফ। তুই যদি ভার্সিটিতে শিফট হস, কোনো এক্সট্রা কোনো প্রেশার খাইতে হবে না, কেমিস্ট্রিতে তো খাইতেই হবে না, আমি গাইডলাইন দিব, টেনশনের কোনো কারণ নেই। আপনি জাস্ট এখন একটু ভালো করে পড়েন, এখন এই টাইমটা একটু ভালো করে পড়েন, এই টাইমটা খুব জরুরি। আপনার এইচএসসি পরীক্ষাটা ভালো হওয়া কেন জরুরি? যাতে করে আপনি ওই পরের 3 মাসে মেন্টাল প্রেশারে না থাকেন। ক্লিয়ার বাবা? সব সাবজেক্টে স্পেশাল প্রিপারেশন নেন। হ্যাঁ, কি করছেন এতদিন আমি জানি না, বাট স্পেশাল প্রিপারেশন আপনার নিতে হবে। এই যে কেমিস্ট্রি আমি নেওয়াই দিচ্ছি, টাকা পয়সা দিতে হবে না, 100 টাকা দিয়ে এক্সাম ব্যাচে ভর্তি হয়েন, আর 1550 টাকা দিয়ে অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়েন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো, একটু পড়ালেখা করেন, এটা আমার রিকোয়েস্ট। ওকে, একটু পড়ালেখা করেন ঠিক মতো। ভিনেগার খাদ্য, যেমন এটা 22-এর প্রশ্ন, ভিনেগার অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে, ইয়েস। ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট নষ্ট করে, ইয়েস। কিলিটিং এজেন্ট হিসেবে, না, কিলিটিং এজেন্ট হিসেবে ও কেন? কিলিটিং এজেন্ট হিসেবে কে থাকবে? ইডিটিএ, ইথিলিন ডাইয়ামিন, ওকে, ইথিলিন ডাইয়ামিন, এইগুলা। তাহলে আমার 1 ও 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়? খুবই সুন্দর প্রশ্ন, বলেন। ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয় মানে কি? আমার ইনভার্টেজ নাকি? এই ইথানল তৈরি বলছে, তার মানে এটা তো জাইমেজ হবে, তাই না? ইথানল তৈরি মানে জাইমেজ। ওকে। ভিনেগার দ্বারা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা? 20 থেকে 24। 24 মানে 24ই লেখেন আর কি, বুঝছেন? যেহেতু বইয়ে আছে আপনি এটাই পড়েন। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতিটি কি নামে পরিচিত বলেন তো? পিকলিং। ওকে। কিউরিং মানে কিন্তু হচ্ছে আমার, কিউরিং মানে হচ্ছে গিয়ে কি আমার বলেন তো? এই যে লবণ, NaCl, হ্যাঁ। আর পিকলিং মানে কি? পিকলিং মানে হচ্ছে আমার ভিনেগার। আর ক্যানিং মানে হচ্ছে যে কৌটাজাতকরণে আছে, ব্লাঞ্চিং মানে ফুটানো, এগুলা পরে, এগুলা অ্যাডমিশনের টাইমে লাগবে, এখন লাগবে না। ওকে, এখন লাগবে না, আর যদি লাগেও আমি পড়াই দিব, সিকিউ ক্লাস নিব না, সিকিউ ক্লাস আমি পড়াই দিব, সমস্যা নেই। ওকে, তো সিকিউ ক্লাসও নিব, এটা সিকিউ ক্লাসও নিব, ওইখানে কৌটাজাতকরণের উপর বেশি সময় দিব, ভিনেগারের উপর আর বেশি সময় না দিলেও চলবে। আমি একদম রিটেন মানে আপনার রিটেন প্রিপারেশন সহ দেখাই দিছি। ওকে ওকে, তাহলে এই কথাই রইলো বাবা আমাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফার্স্ট পেপার শেষ। ঠিক আছে, এখন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যত আর্লি পসিবল
সেকেন্ড পেপারটাও স্টার্ট করে দেওয়ার। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমার আব্বা মারা গেছে অনেক আগে, মানে 21 সালে মারা গেছে। তাই তো আপনি আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আম্মু আমার 2 বোনের জন্য দোয়া করবেন। ওকে, আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আমি যাতে হচ্ছে গিয়ে কথা দিয়ে কথা রাখতে পারি, আমি যাতে আপনাদের সবকিছু সময়ের আগে শেষ করে দিতে পারি। সুস্থ থাকলে শেষ করে দিব ইনশাআল্লাহ, এতটুকু আমি জানি। আসলে আমাদের লাইফগুলো আমরা যারা পড়াই, বুঝছেন, এদের লাইফে অনেক ডিপ্রেশন আছে, অনেক আনসেট ডিপ্রেশন আছে, অনেক আনসেট প্রেশার আছে, বুঝছেন, আনসেট প্রেশার। যেমন আমার সাথে ফ্রেন্ড চাকরি প্রিপারেশন নিচ্ছে গ্রাজুয়েশনের পরে, আর আমি গ্রাজুয়েশনের পরে আপনাদেরকে পড়াচ্ছি। তো যখনই হচ্ছে এই নিউজটা আমার মা শুনতেছে, তখন তো তারও একটা ইচ্ছা হয় যে না, তার ছেলেও চাকরি প্রিপারেশন নিবে, তার ছেলেও হচ্ছে গিয়ে চাকরি করবে, রাইট? একটা আনসেট প্রেশার। বলে না, বলবে কই থেকে ভাই, সময় পাই না আমি। দেখে সকালবেলা উঠে স্লাইড বানাচ্ছি, রাতে ঘুমানো যাওয়ার আগে স্লাইড বানাচ্ছি। ওকে, বা হচ্ছে গিয়ে আপনার কি পড়াবো এটা ট্রাই করতেছি, বা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে ম্যাথ কালেক্ট করতেছি, বা হচ্ছে গিয়ে আপনার ক্লাস নিচ্ছি। দেখে আসলে কি বলবে, এখন বলার তো কিছু নাই। মানে দেখছে যে আসলে এই জায়গাটার ভিতরে এত বেশি ভাবে ঢুকে গেছি, চাইলেও হচ্ছে কি একটু যে নিজের পার্সোনাল লাইফে টাইম দিব, পার্সোনালি কোনো কাজ করব, ওই সুযোগ আর নাই। হ্যাঁ, ইভেন মনে করেন হচ্ছে গিয়ে আপনার ঘরে কেউ অসুস্থ, আমি নিজে জানিও না, সুস্থ হওয়ার পরে যখন হুট করে দেখি যে কিসের ওষুধ, এটা তো অসুস্থ হয়েছিল। যদিও আমি অনেক বেশি ফ্যামিলিটিক, মানে আমি অনেক বেশি ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি, বাট তারপরও এরকম অনেক সময় হয় আসলে আমাদেরও অনেক ডিপ্রেশন কাজ করে। ও মানে আবার অনেক টাইমে হচ্ছে পড়াইতে মন চায় না। কেন মন চায় না? ওই যে বিভিন্ন বললাম না ভাই, মানে এই তো সবাই দোয়া করবেন, আসলে বুঝছেন, দোয়া করবেন, দোয়ার উপর আসলে কিছু নাই। হ্যাঁ, আল্লাহ যাতে সুস্থ রাখে আমাকে, আল্লাহ যাতে সবাইকে আর্থিকভাবে স্টেবল করে, দোয়া করবেন সবাই। হ্যাঁ, আর বুঝিনি তো অনলাইন কতটা টক্সিক, আর আমি যতটুকু পসিবল হচ্ছে একটু দূরত্ব মেনটেন করি, সবকিছুর সাথে একটু দূরত্ব মেনটেন করে চলি। কজ আমার আসলে আহ, পড়ানো বাদে, এই যে আপনাদের যে পড়াইছি না, শেষ হয়েছে না, এরপরে আমার আর মানে এই যে পড়ানো রিলেটেড কোনো কিছুতে থাকতেই মন চায় না, বাট ওই যে থাকতে হয়, কিছু করার নাই। এতটা বেশি পরিমাণে ইনভলভ হয়ে গেছি আমরা যে আসলে কিছু করার নাই। বুঝছেনই তো এখন অনলাইনটা কতটা টক্সিক হয়ে যাচ্ছে দিন দিন। তাই তো দোয়া করবেন ভাই সবকিছু মিলিয়ে, আল্লাহ যাতে সবার ভালো করে, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সবার নিয়ত গুলাকে যাতে সৎ সৎ করে। হ্যাঁ, ঠিক আছে বাবা, এই তো দোয়া করবেন। আজকে এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।